আজকে পাকশি ব্রিজ নিয়ে একটা চমৎকার ঘটনা শুনবো আমরা আফনান ভাইয়ের কাছ থেকে, এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের পাঠানো পাকশির সেই অদ্ভুত ঘটনাটি। আসসালামু আলাইকুম, আমি আফনান আছি আপনাদের সঙ্গে। ঘটনাটির সময় 1973 সাল, বেশ অনেক আগের ঘটনা। ঘটনাটির স্থান পাবনা জেলার পাকশি, আমরা যেটা পাকশি বলি আর কি। আপনার পাকশির নাম শুনেছেন, বিশেষ করে পাকশিটা কিন্তু হার্ডিঞ্জ ব্রিজের জন্য আমরা বিখ্যাত। পাকশিটা আমরা মানে হার্ডিঞ্জ ব্রিজের নামই আসলে চিনি, পাকশি ব্রিজ বা পাকশি হার্ডিঞ্জ ব্রিজ বলে আমরা সবাই চিনি। তো আমি এই পাকশির একটি ঘটনা বলবো। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা পাকশিতে গিয়েছেন, আমি একটু এনভায়রনমেন্টটা বলি। আপনারা যদি এখন যান, আপনারা কিন্তু যাওয়ার সময় দেখবেন যে পাকশির এক পাশে বিশাল নির্মাণযজ্ঞ হচ্ছে, খুব আলো, অনেক কিছু, কিন্তু আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। একটা পাশ যেমন আলো, আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। বিশেষ করে আপনারা যদি পাবনা থেকে ভেড়ামারার দিকে যান, আপনারা হাতের বাম পাশে আপনারা বিশাল দেখবেন যে সরকারি অবকাঠামো নির্মিত হচ্ছে, কিন্তু হাতের ডান পাশে দেখবেন একদম শুনশান, নীরবতা, অন্ধকার, তেমন কিছুই দেখা যায় না। ঠিক মনে হবে যে এক পাশে দিন আর এক পাশে রাত, এরকম মনে হবে। তো যেই পাশটাতে অন্ধকার মনে হয়, ওটা দিনের বেলাতেও আজ এখন পর্যন্ত সেই জায়গাতে লোকবসতি খুবই কম। পাকশি যে স্টেশনের পাশে যে বিশাল জায়গা রয়েছে, রেলের জায়গা, সেখানে কিন্তু অনেক হন্টেড স্টোরি রয়েছে। সেই আশেপাশে যে গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোতেও কিন্তু অনেক স্টোরি রয়েছে। আমি আজকে এমনই একটি স্টোরি আপনাদেরকে বলবো। তো সেই স্টোরিটা একটি কুয়া কেন্দ্রিক, একটা কূপ বা কুয়া। এই কুয়াকে কেন্দ্র করে আজকে আমাদের স্টোরি। যারা পাকশিতে আছে, পাকশির যদি কেউ আমার এই গল্পটা শুনে থাকেন বা পাকশির ওদিকে কেউ গিয়েছেন, তারা আমার ঘটনার সঙ্গে একটু মিলিয়ে নিতে পারবেন। ঘটনাটি আমি শুনেছি পাকশিতে ফুরফুরা শরীফের একটি মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসারই একজন শিক্ষার্থীর কাছে আমি এই গল্পটি শুনেছি। সেই শিক্ষার্থীর নাম হচ্ছে হাফেজ নাইম। এই হাফেজ নাইমের কাছ থেকে আমি এই ঘটনাটি শুনেছি। তা আশা করছি আপনাদের ঘটনাটি সবার ভালো লাগবে। ঘটনাটির সময়কাল আমি আগে বলেছি, 1973 সাল। হার্ডিঞ্জ ব্রিজ থেকে কেউ যদি পাকশির মেইন বাজারের দিকে যেতে যায়, এখন পর্যন্ত হাতের দুপাশে বিশাল বড় বড় গাছ রয়েছে, শতবর্ষী এক একটা গাছ। এখনো সেদিক মানে আপনার দিনের বেলা যেতে গা ছমছম করে উঠবে। সেই পাকা, এখন তো পাকা রাস্তা হয়েছে, দুই পাশে গাছগুলো রয়েছে। তো আমরা যদি ওই দিকে যেতে থাকি, যাওয়ার সময় হাতের ঠিক বাম পাশে আমাদের বেশ একদম ফাঁকা জায়গা পড়বে। আর ওই ফাঁকা জায়গাটা আরেকটু পার হয়ে গেলেই মানে পদ্মা নদী। ওই জায়গাগুলোতে এখনো ওইভাবে জনবসতি নেই। তো ওই জায়গাতে একসময় বেশ একটু ঝোপঝাড় এরকম ছিল আর কি। ওই ঝোপঝাড়ের মধ্যে ব্রিটিশ পিরিয়ডের একটি কুয়া ছিল। বলা হয় যে হার্ডিঞ্জ ব্রিজ যখন তৈরি করা হয়, ওই তৈরি করার সময় খাওয়ার পানির প্রয়োজন ছিল, তখন ওই জায়গাটাতে একটা কুয়া খনন করা হয়েছিল। তো ওই কুয়াটা মানে ওরকমই পড়ে আছে, এরকম বলা হতো আর কি, ওই ঝোপঝাড়ের মধ্যে। অনেকে কিন্তু ওই ঝোপঝাড়ের ওদিকে দেখা যেত যে আপনার গরু ছাগল এগুলা বেঁধে রাখতো, এরকম কিন্তু হতো। তো এভাবেই যখন একটা সময় আস্তে আস্তে যখন ঝোপঝাড় কমে আসে, কুয়ার ওই জায়গাটা উন্মুক্ত হয়ে পড়ে। কুয়ার মধ্যে কিন্তু পানি ছিল,
এবং কুয়া কেন্দ্রিক কিছু অদ্ভুত কথা প্রচলিত ছিল। যেমন ওই কুয়াটা কিন্তু খুব বেশি গভীর ছিল না, নিচে পানি দেখা যেত, কিন্তু ওই কুয়াতে যদি কেউ শব্দ করত কোনো প্রতিধ্বনি ফিরে আসতো না। আমরা দেখেছি, আমরা তো নর্মালি জানি সাধারণত 16.5 মিটার দূরত্ব যদি কম হয় তাহলে কিন্তু আমরা কোনো প্রতিধ্বনি পাই না, কিন্তু ওই কুয়াটি প্রায় 20 মিটারের মতো গভীর ছিল, মানে নিচের পানিটা দেখা যেত প্রায় 20 মিটারের মতো গভীর ছিল, কিন্তু ওখানে কোনো শব্দ করলে কোনো প্রতিধ্বনি ফেরত আসতো না। এটা অনেকেই চিন্তা করতো কি ব্যাপারে, এই কুয়াতে কথা বললে কথা ফেরত আসে না। আর একটা বিষয় হলো, ওই কুয়াতে অদ্ভুত কিছু শব্দ হতো। শব্দ বলতে কেমন, যে মনে হতো যে কুয়ার পানির মধ্যে বড় বড় মাছ রয়েছে, এরকম মাছের মতো শব্দ, মাছ যেভাবে পুকুরে শব্দ করে এরকম শব্দ হতো। আর একটা বিষয় হতো, সেটা হচ্ছে যে কেউ যদি খুব মানে ভালো করে কুয়ার মধ্যে যদি কান পাতত, তখন ওর মধ্যে অসংখ্য মানুষের কথা বলার শব্দ শোনা যেত। এই টাইপের বিষয় ওখানে ছিল। অনেকের কাছে এই কথাগুলো মানে প্রচারিত হয়ে যায় যে ওখানে এরকম এরকম আছে, তো অনেকেই কুয়ার ওখানে দেখতে যায়। কেউ কান পাতলে কেউ শব্দ শোনে, কেউ শোনে না, কিন্তু ওই যে ভেতরে যে মাছ রয়েছে, ওরকম পানি নড়াচড়া করে উঠতো, বা মাছ যেভাবে একটু ঢেউ সৃষ্টি করে ওরকম ঢেউ সৃষ্টি হতো। তো এইরকম মোটামুটি সবাই দেখতো। এবং এটা ঠিক যে এই যে শব্দ করলে যে শব্দ ফেরত আসতো না, এটাও ঠিক, এটাও সবাই করতো। কিন্তু ওই যে কান পাতলে যে অনেক মানুষের কথাবার্তা বলার শব্দ, এই জিনিসগুলো সবাই সবসময় শুনতো না, কেউ শুনতো কেউ শুনতো না, বিষয়টা এমন ছিল। তো এর মধ্যে ঘটনাটি যেটা ঘটে আর কি, তো এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার ছেলেকে ওই মানে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল। তো ওই ভর্তি করানোর পরে ওই ছেলের যে সহপাঠী, এই সহপাঠীর কাছ থেকে হাফেজ নাইমের কাছে গল্প করেছে যে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটেছিল। তো ওই ঘটনাটি বেসিক্যালি আমি সংগ্রহ করতে পেরেছি, সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এই যে মুরব্বি, তো এই মুরব্বি যিনি ছিলেন ওনার নামটা কিন্তু আমি আসলে জানতে পারি নাই, বা আমি একবার হালকা শুনেছিলাম, আসলে আমার মনে নেই ওনার নামটা আসলে কি। তো আপনারা একটা নাম মনে মনে চিন্তা করে নেন, যে চিন্তা করে নাম, ওনার নাম আব্দুল আলিম, এরকম একটা চিন্তা করে নেন, কারণ ওনার এক্সাক্ট নাম আমি আসলে আমার মনে নেই, বা আসলে ওইভাবে মানে মনে রাখার মতো করে শুনতেও পারি নাই। আর যিনি বলেছেন উনিও আসলে এক্সাক্ট নামটা আমাকে ওইভাবে বলতেও পারেননি, যার কারণে আসলে এই জন্য বললাম মনে নাই। আসলে কোনো মতে একটু ভাঙা ভাঙা বলেছিলেন, যাই হোক, তো ধরে নেন যে না, তার নাম হচ্ছে আব্দুল আলিম। তো এই আব্দুল আলিম উনি তখন বেশ মানে কিশোর বয়সী। তখন উনি এবং ওনার কয়েকজন বন্ধু বান্ধব ওনারা চিন্তা করেন যে ওই কুয়াতে খালি শুনি মাছ আছে, আমরা আজকে 4 বন্ধু মিলে ওখানে মাছ ধরতে যাব, আমরা বড়শি ফেলবো, দেখি আসলে ওখানে আমরা মাছ পাই কিনা। তো সত্যি ওনারা 4 বন্ধু মিলে সেখানে বড়শি নিয়ে যান। এই আমি কিন্তু ঘটনা বলছি সব দিনের বেলার ঘটনা, এখন যা হচ্ছে সব দিনের বেলা। তো উনি বড়শি নিয়ে সেখানে যান, উনি সহ ওনার 4 বন্ধু, আব্দুল আলিম এবং তার 4 বন্ধু, মানে তার আরো 3 বন্ধু, টোটাল 4 জন সেখানে যান। যাওয়ার পরে বাস তারা সেখানে বড়শি ফেলেন। ঠিক অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু কোনো মানে বড়শির যেই যারা আধার ফেলেছে সেখানে কোনো মাছের কোনো উপস্থিতি, কোনো মাছ কোনো আধার খায়ও না, কিছুই না। অথচ তারা কিন্তু কুয়ার পানিতে দেখছে যে পানি নড়ে উঠছে, তার মানে নিচে কিছু আছে। এইভাবে যখন প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হয়ে যায়, সবাই অধৈর্য হয়ে যায় যে ধুর, এখানে আসলে কিছুই নাই, নিচে মনে হয় ব্যাং ট্যাং আছে, বা ওই দূরে তো পদ্মা নদীর সাথে এই কুয়ার কোনো সংযোগ রয়েছে, যার কারণে
এই পানিটা এইখানে চলে আসছে, এরকম তারা চিন্তা করে। আর যদি থেকেও থাকে কোনো ব্যাং ট্যাং এই টাইপের কিছু থাকতে পারে, এখানে কোনো মাছ নাই, মাছ থাকলে এতক্ষণে অবশ্যই আমাদের বড়শির ছিপে আমাদের টান পড়তো। এদিকে তিনজন অধৈর্য হয়ে বলে যে আমরা চলে যাব, কিন্তু আব্দুল আলিম উনি আর যেতে রাজি না। উনি বলে যে না, আজকে আমি দেখেই ছাড়বো আসলে মাছ এখানে আছে কিনা। খালি শুনি যে এখানে বিশাল বিশাল মাছ আছে, কই আজকে দেখবো মাছ আছে কিনা। ওদিকে তিনজন বলে যে ঠিক আছে তুই থাক, আমরা গেলাম। তারা মোটামুটি হাসি তামাশা করে, আব্দুল আলিমের দিকে তাকিয়ে হাসি তামাশা করে তারা তাদের মতো হাঁটা দেয়। দিকে আব্দুল যখন ওই তিনজন চলে যাচ্ছে, বেশ দূরে চলে গেছে, মানে এতটুকু দূরে যে চিৎকার দিলে বা কোনো ডাক দিলে তারা শুনতে পারবে, এতটুকু দূরে স্পষ্টভাবে আর কি শুনতে পারবে। তখন হঠাৎ করে আব্দুল আলিম তার বড়শির ছিপে টান অনুভব করে। কিন্তু আব্দুল আলিম চিন্তা করে এখন যদি মাছ ধরি তাহলে তো আবার ওরা চলে আসবে, চলে আসলে তখন আবার দেখা গেল আমি মাছ পেলাম না, ওরা মাছ পাওয়া শুরু করলো। তখন আর উনি কিছু বলেন না, উনি কিছু বলে নাই। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছিপের টানটা বেশ আস্তে আস্তে ভারী বা কঠিন হয়ে আসছে, এবং উনি কিছুতেই মানে ছিপটা উপর দিকে টেনে তুলতে পারছেন না। যখন টেনে তুলতে পারছে না, তখন সে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু টেনে তুলতে পারছে না। এদিকে কি হয়, তার যে তিন বন্ধু হঠাৎ করে ধপাস করে একটা জোরে শব্দ শোনে। ওরা বলে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো কিসে, পানির মধ্যে মানে কোনো জিনিস কি পড়লো। তাকিয়ে দেখে ওই কুয়ার কাছে আব্দুল আলিম নাই। তখন তিন বন্ধু চিন্তা করে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো, আব্দুল আলিমের মধ্যে পড়ে গেল। ওরা দৌড়ে ওই কুয়ার কাছে যায়। কুয়ার কাছে যাওয়ার পর দেখে যে ওইখানে বর্ষিও নাই, কিছুই না, আব্দুল আলিমও নাই। কিন্তু কুয়ার মধ্যে একটা অদ্ভুত জিনিস হচ্ছে। আমরা অনেক সময় নদীতে যে পাক সৃষ্টি হয় না, বা ঘূর্ণিঝড়ের মধ্যে যেটা সৃষ্টি হয়, ঠিক কুয়ার পানিতে ওইরকম ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়েছে, এরকম পাক সৃষ্টি হয়েছে। ওই তিনজনই বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং একজন ওখানে থাকে আর দুইজনকে বলে দৌড় দিয়ে যাও, আশেপাশে যত লোক আছে সবাইকে ডেকে নিয়ে আসো। তখন ওদের আর ভাগ্য ভালো, বেশি দূর যেতে হয়নি। দেখে যে একটা ভ্যান যাচ্ছে, ভ্যানে আবার কয়েকজন যাত্রী যাচ্ছে। ওই যাত্রীর মধ্যে একজন হুজুর টাইপের একজন লোক ছিলেন। তখন ওরা বলে যে আমার বন্ধু এই যে পানির মধ্যে পড়ে গেছে, দেখেন পানিতে কেমন হচ্ছে, পাক হচ্ছে, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আমার বন্ধুকে উদ্ধার করতে হবে। তখন তারা সবাই দৌড়ে সেখানে চলে আসেন, কিন্তু কুয়ার ভিতরের অবস্থা দেখে কারো কিন্তু কোনো সাহস হয় না ওর মধ্যে নামার, কারণ পানি পাক খাচ্ছে। তো তখন ওই হুজুর টাইপের যিনি লোক ছিলেন, তখন উনি একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি একটি মাটির একটি টুকরা উঠান, শুকনা মাটির টুকরা, সেখানে একটু দোয়া পড়ে ওই টুকরাটি পানির মধ্যে ফেলে দেন। অদ্ভুত ব্যাপার, পানির মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার পাক বন্ধ হয়ে যায়, এবং নিচ থেকে মানে পানির মধ্য থেকে হঠাৎ করে ওই আব্দুল আলিমকে মনে হলো কেউ যেন ছুঁড়ে বাইরে ফেলে দিল। মানে এমন ভাবে ছুঁড়ে ফেলেছে, সে উপরে এসে একদম কুয়ার উপরে এসে পড়েছে। তখন সে সেন্সলেস অবস্থায় ছিল, মানে তার পেটে অনেক পানি চলে গেছে। তাড়াতাড়ি তার পেট থেকে পানি বের করার ব্যবস্থা করা হলো, তার জ্ঞান ফিরল। তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন বলল যে আমি মাছ ধরছিলাম, হঠাৎ করে বড়শিতে অনেক টান অনুভব করি। টান অনুভব করার পরেই হঠাৎ করে আমার মনে হলো কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল, এবং কুয়ার মধ্যে যখন আমি পড়ে যাই তখন দেখি সেখানে এক ভিন্ন জগৎ। সেখানে পানির মধ্যে দেখি অনেক মানুষ, সবারই মুখে দাড়ি, মাথায় পাগড়ি, এরকম অনেক মানুষ। এবং একজন আরেকজনকে বলা বলি করছে যে এ আমাদেরকে বিরক্ত করার জন্য কেন আসছে, বারবার বিরক্ত করছে, একে আর ছাড়া যাবে না।
এরকম তারা বলা বলি করছে। কিন্তু হঠাৎ করে একটা বিশাল আকৃতির কিছু কুয়ার মধ্যে পড়লো, ওই আব্দুল আলিম বলছে। তখন ওই লোকদের মধ্যে একজন সর্দার ছিলেন, উনি বললেন যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও, আশা করি এরপরে এখানে আর কেউ আসবে না। তখন তাকে একজন ধরে উপরে ছুঁড়ে মারে। এইটুকুই আব্দুল আলমের মনে আছে, এই অদ্ভুত ঘটনাটা। এই যে একজন মুরব্বী, উনি একটা ঢিল, ছোট্ট একটা ঢিল সেখানে মেরেছিলেন, কিন্তু আব্দুল আলিম নিচে থাকা অবস্থায় সে দেখেছে বিশাল একটা ঢিলের মতো, পাথরের মতো নিচে পড়েছে। এবং সেটার কারণে একজন ওদের যে সর্দার টাইপের একজন আছেন, উনি বলে যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও। তো এতটুকুই তার মনে আছে। তখন এই ঘটনাটা আশেপাশে যখন ছড়িয়ে গেল যে এই কুয়াতে এই ধরনের অদ্ভুত বিষয় হয়, কারণ প্রথমত অদ্ভুত বিষয় ছিল সেখানে আওয়াজ করলে সে আওয়াজটা ফেরত আসতো না, সেখানে বড় টাইপের মাছ আছে এরকম শব্দ হতো, কিন্তু কেউ কখনো মাছ সেখানে শিকার করতে যায় নাই, কারণ সেখানে একটা ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত। এই 4 কিশোর যখন এই রহস্যটা উদ্ঘাটন করে, তখন ওই মুরব্বী বলে যে তোমরা একটা কাজ করো, গ্রামের কয়েকজন লোককে বলে তোমরা এই কুয়াটাকে বন্ধ করে দাও, কারণ এখানে যেন আর কেউ না আসে, কুয়াটা বন্ধ করে দাও। তখন গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ওই কুয়াটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ওটা একদম মাটির সঙ্গে মিশে গেছে, ওটার কোনো অস্তিত্ব এখন আর নাই। তো এখন ওখানে খুঁজলেও আর কোনো ওই কুয়াটার অস্তিত্ব পাওয়া যাবে না। তবে গ্রামের যারা প্রাচীন যারা আছে বা প্রবীণ যারা আছেন পাকশিতে, তো তারা হয়তোবা কুয়াটির অবস্থান বা কুয়াটির ইতিহাসটা অবশ্যই জানবেন। ইতিহাস বলতে এটির যে ঘটনাটা সেটা অবশ্যই জানবেন। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, স্পেশালি ওই জায়গাটা বা ওই জায়গা থেকে আরো বেশ কিছু জায়গা, যখন 2003 সালের দিকে লালন শাহ সেতু নির্মাণ কাজ শুরু হয়, তখন কিন্তু ওখানে যারা চাইনিজ যারা ওই সেতুটা তৈরি করতে আসে, এখন যারা পদ্মা সেতু তৈরি করছে, এই যে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যেটা ওই লালন শাহ সেতু কিন্তু তারাই তৈরি করেছিল। তো ওরা যেটা করেছিল, ওরা কিন্তু ওই জায়গাটা বেশ পরিষ্কার করে নিয়ে ওরা ওখানে থাকার জন্য সুন্দর আবাসন তৈরি করেছিল। সেই আবাসন ব্যবস্থা কিন্তু এখনো সেখানে আছে, আপনারা যদি পাকশিতে যান এখনো সেটা দেখতে পাবেন। ওরা তো চলে গেছে, কিন্তু ওই জায়গাটা পুলিশ এবং আনসার ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়। আপনারা যদি পাকশিতে যান এখনো সেই জায়গাটা দেখতে পাবেন, যে জায়গাটা এখন ওইভাবে ব্যবহৃত হচ্ছে। তো ওরা ওইভাবে আরো সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে। এখন কুয়ার কোনো ধরনের কোনো অস্তিত্ব এখন আর নাকি বোঝার কোনো উপায়ই নাই, আগেও ছিল না, এখন তো আরো নাই। তো এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি আরমান হোসেন, আমি এসেছি ধানমন্ডি থেকে। তো আমার সাথে ঘটে যাওয়া আরেকটা ঘটনা আমি শেয়ার করছি। এটা সম্পূর্ণ আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি অনেক আগের, তখন আমি ক্লাস 8 কি 9-এ পড়ি। তো তখন ছিল রমজান মাস। তো রমজান মাসের সময় আমরা সেহরির জন্য উঠি। আমার ঘরে আমার মা আর আমরা 2 ভাই ছিলাম, আর একটা ছোট বোন ছিল। তো আম্মু অনেক জোর করে আমাদেরকে আসলে আমরা ঘুমাইতে চাচ্ছিলাম, সেহরি করে ঘুমিয়ে যেতে চাচ্ছিলাম। তো তখন আম্মু বলে যে যা তোরা নামাজ পড়ে আয়। তো নামাজ পড়তে যাওয়ার আমাদের অনেক দেরি হয়ে গেছে। তখন প্রায় জামাত শেষ হয়ে গেছে, সব মুসল্লিরা বাসায় ব্যাক করে ফেলেছে। তো মসজিদে কেউ ছিল না, বাট মসজিদের লাইটটা জ্বালানো ছিল। আমি একটু উল্লেখ করে রাখি যে মানে আমাদের বাড়ির সামনে যে মসজিদটা ছিল, মসজিদটার ইলেকট্রিসিটি অপারেট হতো একটা ঘর থেকে, যে ওই ঘর থেকে আপনি চাইলে মসজিদের সব ইলেকট্রিসিটি অফ করে দিতে পারবেন। তো আমি আসলে মসজিদে যাই আমার ছোট ভাইকে নিয়ে। তো ছোট ভাই অনেক ছোট ছিল, ক্লাস 2-তে আর 3-তে এরকম পড়ে। তো আমরা মসজিদে যাওয়ার পরে আমি অজু টজু করি। আমার ছোট ভাইও তখন অত কিছু বুঝে না, আমার সাথে অজু টজু করে নামাজ পড়তে আসে। তখন আমি 2 রাকাত পড়ার পরে সেকেন্ড 2 রাকাত পড়ার সময় হঠাৎ করে ওই ঘর থেকে মসজিদের সব ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। লাইক
এখন তো কেউ নামাজ পড়বে না, এই জন্য মসজিদে লাইট জ্বালায় রাখাটা আসলে ঠিক হবে না, এই জন্য হয়তো বা বন্ধ করে দেওয়া হয়। তো আমি অন্ধকারের ভিতরেই নামাজটা শেষ করি। তখন হচ্ছে মানে সেহরির পরে সূর্য উঠতে একটু দেরি হতো, একটু সময় নিত। অন্ধকারটা ছিল এমন যে কিছু দূর দেখা যায়, বাট চেহারা স্পষ্ট বোঝা যায় না। কিছু দূর মানে 15-20 হাত পর্যন্ত দেখা যায়, কিন্তু কোনো কিছু বোঝা যায় না। তো আমাদের মসজিদ থেকে বের হয়ে ইটের রাস্তা ছিল। তো আমি যখন নামাজ পড়ে বের হলাম, ইটের রাস্তা দিয়ে নর্মালি কোনো কেউ যাতায়াত করলে বা কোনো রিক্সা যাতায়াত করলে আসলে একটা শব্দ হয়, ইটের রাস্তারও একটা শব্দ হয়, আবার রিক্সারও একটা শব্দ হয়। তো আমি মসজিদ থেকে বের হয়ে রাস্তায় আসার সাথে সাথেই আমার সামনে দিয়ে একটা রিক্সা পাস করলো। অনেক ঝনঝন আওয়াজ করে রিক্সা পাস করলো। আসলে এমনি নর্মালি রিক্সার আওয়াজটা কিন্তু নর্মাল ডেতে অনেক দূর পর্যন্ত শোনা যায়, ঠিক আছে। তো আমি রাস্তায় বের হয়েছি, রাস্তায় বের হওয়ার সাথে সাথে দেখলাম যে আমার রাস্তার অপোজিটে একটু দূরে আমাদের পারিবারিক কবরস্থান। তো কবরস্থানের ওইখানে কেউ একজন দাঁড়িয়ে কবরের দেয়ালের মধ্যে হাত রেখে কান্না করতেছে। তো আমি আসলে তখন আমার কোনো সেন্স কাজ করে না যে আমি কি করতেছি বা আমি কি করব, এরকম কোনো সেন্স কাজ করে না। আমার ছোট ভাই আমার পিছনে ছিল। তো আমি আস্তে আস্তে বাড়ির দিকে মুভ না করে আমি ওই যে কবরস্থানে দাঁড়িয়ে থাকা ওই লোকটার দিকে মুভ করছিলাম। তো আমার সন্দেহ হলো আমার বাড়িতে মুয়াজ্জিন, যিনি আমাদের মসজিদের মুয়াজ্জিন, উনি আমার জ্যাঠা। তো আমি সন্দেহ করছি যে হয়তোবা আমার জ্যাঠা হবে, উনি কবর জিয়ারত করে হয়তোবা দোয়া টোয়া করতেছে। অনেক সময় দেখা যায় যে দোয়ার সময় মানুষ কান্না টান্না করে, এরকম। তো আমি আসলে দূর থেকেই প্রথমবারই একটু যাওয়ার পরেই আমি ডাক দিলাম যে জ্যাঠা নাকি, বাট ওই দিক থেকে কোনো আওয়াজ আসছে না, ওই দিক থেকে সম্পূর্ণ চুপ। আমি তখন আমার ছোট ভাই আমাকে পরে এটা শেয়ার করে যে ও আমার হাত ধরে টানছিল যে ভাইয়া বাড়ির দিকে আসো, এটা ঠিক হচ্ছে না। বাট আমি কোনো কিছু তোয়াক্কা না করে আমি ওই দিকেই যাচ্ছিলাম, আমার কনসেন্ট্রেট সব ওই লোকটার দিকেই যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। তো আমি এক কদম 2 কদম আস্তে আস্তে তার দিকে যাচ্ছিলাম এবং তাকে ডাকছিলাম যে জ্যাঠা আপনি কি কান্না করতেছেন অথবা কবর জিয়ারত করতেছেন। আমি ডাকতে প্রায় ওনার সাথে আমার সাথে ডিস্টেন্স হবে 3 কি 4 হাত। তো 3-4 হাত ডিস্টেন্সে আমি একটু রাগান্বিত স্বরে ডাকলাম যে জ্যাঠা নাকি, আপনি কথা বলতেছেন না কেন, ঠিক আছে। তো 3-4 হাত দূরত্ব থেকে ওই অবয়বটা আমার দিকে ফিরলো। মানে তখন রাসেল ভাই আমার সিচুয়েশনটা এমন, আমি আসলে কি করব বুঝতেছি না, আমি আসলে কি করে ফেলেছি সেটাও বুঝতেছি না। তো উনি যখন আমার দিকে মুখটা ঘোরালো, মুখটা দেখে আমি একেবারে অবাক। মুখটার এক্সপ্রেশন আমি কিভাবে দিব, মানে কারো মুখ যদি আগুনে জ্বলে যাওয়ার পরে যেই পোড়া মাংসগুলো নিচের দিকে ঝুলে থাকে, চেহারাটা অবিকল তেমন, মানে মনে হচ্ছে যে তার চেহারাটা যেন কেউ একজন ঝলসে দিয়েছে, ব্যাপারটা এরকম। তো আমি আসলে খুবই ভয় পেয়ে যাই। আমি পরে জাস্ট আমার মনে আছে যে আমি আরেকবার বলছিলাম যে আপনি জ্যাঠা না। তো এইটার পরে আসলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তো পরে 3 ঘন্টা পর আমার জ্ঞান আসে, আমার কাকা আর কি আমাকে সেখান থেকে নিয়ে আসে। পরে আমি জ্ঞান আসার পরে কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা বললো যে তুমি কবরস্থানের সামনে শুয়েছিলাম, সেন্সলেস অবস্থায় পড়েছিলাম, আমরা তোমাকে সেখান থেকে নিয়ে আসছি। এবং আমার ছোট ভাই বলে যে তুমি মসজিদ থেকে বের হওয়ার পরেই তোমার সেন্স ছিল না, তুমি আসলে আমি বাড়ির দিকে টানতেছিলাম তোমাকে, তুমি আমার দিকে আসতেছিল না, তুমি কবরস্থানের দিকে যাচ্ছিলা। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমরা চলে যাব এখন একটা অডিও ক্লিপে এবং সেই অডিও ক্লিপটা শুনে আসবো, তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আশিক মোহাম্মদ। আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আজকে শেয়ার করব।
আমার বাসা রাজশাহীতে এবং নাগরীর মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকায়। ঘটনার পর থেকে আমার জীবন প্রশ্নবিদ্ধ। আমি জানি না বেঁচে আছি না মরে আছি, আমি কি সুস্থ একজন মানুষ না অস্বাভাবিক নাকি একেবারে ভারসাম্যহীন, আমি নিজে জানি না আমি কেমন। ঘটনার বিস্তারিত বর্ণনা দিই। ভাইয়া ওদিন আজ থেকে 2 মাস আগের ঘটনা, এবং ওই দিন আমি ফোনে কথা বলতে বলতে ভাইয়া একটু মানে রেল লাইন যে আছে যে মেহেরচণ্ডীর মানে রাজশাহী ইউনিভার্সিটি যে লাইন থেকে নেমে যায় মেহেরচণ্ডীর পূর্বপাড়া যেতে, সেখানে মানে আগে অনেক গাছ ছিল, গাছগুলো কেটে ফেলা হয়েছে, তো একটু খোলা পরিবেশ ছিল, চাঁদের আলো, মানে পরিষ্কার আকাশ ছিল। তো বসে থেকে ফোনে কথা বলছিলাম। ট্রেন আসছে যে হরিয়ান থেকে আগত ট্রেন একটি আসছিল, এবং তো আমি হর্ন শুনে সাইড দেব এবং আরেকটু পর সাইড দেবো ভাবলাম। যখন উঠি মানে ট্রেনটা যখন আসে মানে একেবারে নাগাল থেকে, আমার থেকে প্রায় 50 মিটার দূর আছে, এমন আমি উঠিতে কিছু একটা আমার পা টেনে ধরে, লাইনের সাথে মনে হচ্ছে পাটা আমার সংযুক্ত। আমি একেবারে ভয় পেয়ে যাই ভাইয়া। ট্রেনটা যদিও বা আস্তে আস্তে আসছিল, তো আমি বুঝতে পারি আজকে আর আমার রক্ষা নাই। আমি সব শত্রু, বন্ধু, পরিবার, আপনজন, প্রিয় মানুষ সবার মুখগুলো একবার করে মনে করে নিই। আমার যে মা আছে তাকে মানে স্মরণ করি, ছোট ভাইটা, প্রিয় মানুষটা, সবাই একবার করে স্মরণ করি, এবং আমি মৃত্যুর জন্য রাসূল ভাই প্রস্তুত হয়ে যাই। মানে আজরাইল এখন আমার সামনে আসবে, আমার জানটা জাস্ট কবজ করে নেবে, আমি তৈরি হয়ে যাই। আমার বাঁচার কোনো উপায় ছিল না ভাইয়া। ফোনটা পকেট মানে হাতে ছিল, পকেটে রেখেছিলাম, পকেট থেকে বের করে সাইডে মানে ফেলে দিই এবং আমি তৈরি হয়ে যাই সম্পূর্ণ। আল্লাহর নাম নিতে থাকি। একেবারে আশেপাশে কেউ ছিল না, মানে আমাকে যে উদ্ধার করবে আশেপাশে কেউ ছিল না। আল্লাহর নাম নিতে থাকি, সূরা ইখলাস পড়তে থাকি। কিছুক্ষণ পর ভাই যখন ট্রেনটা একেবারে কাছে চলে আসে, আমি জোরে করে আল্লাহু আকবার করে চিৎকার করি। চিৎকার নয়, মানে মাঝারি ভাবে আল্লাহু আকবার বলি। তো যখন আল্লাহু আকবার বলি, ট্রেনটা কেন যেন আমার শরীরের ভেতর দিয়ে আসলে চলে যায়, এবং আমি নিজেকে বিশ্বাস করতে পারি না। আমি ভাবি যে আমি আর বেঁচে নেই, যে বেঁচে নেই, আমাকে কবরে শোয়ানো হবে, অনেক মানুষ আসবে, কান্নাকাটি হবে, আমি দেখবো সবাইকে। এগুলো চিন্তা ভাবনা মাথা ভেতর ঘুরছে। কে দেখতে আসবে আমায়, কে কাঁদবে আমার জন্য, আমি এগুলো জাস্ট ভাবছি। মুনকার নাকির আসবে, আমাকে প্রশ্ন করবে। রাসূল ভাই কেমন যে অনুভূতি, এটা জাস্ট আমি বুঝছি। আমি যখন রেল লাইন থেকে অক্ষত অবস্থায় নিচে নামি, পৃথিবীর সব খুশিকে আলাদা করলেও একত্রে করলে সেই খুশিটা হবে না আমার যে খুশিটা হয়েছিল। মৃত্যুর মুখ থেকে বেঁচে আসার যে এতটা আনন্দ, সেদিন আমি বুঝেছিলাম ভাইয়া, আমি জীবনকে আসলে আগের থেকে অনেক আরো বেশি ভালোবাসি, নিজের জীবনকে, সেদিনের পর থেকে। এবং কি হয়েছিল আমার সাথে আমি জানি না। বাসায় গিয়ে কোনো কিছু না বলে বমি করে দিই এবং আসলে অসুস্থ হয়ে পড়ি, ঘুমিয়ে যাই। ঘুমের ট্যাবলেট 4টা খেয়েছিলাম, ঘুমিয়ে যাই। সকালবেলা উঠে বাইরে বের হই, আর রাসূল ভাই একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটতে থাকে। আমি হাঁটছি, মনে হচ্ছে শরীরের আমার কোনো ওজন নাই, এবং এটা তো প্রথমত তো এগুলি মনে হচ্ছে। দ্বিতীয়ত আমি 2জনের সাথে দেখা হয় আমার, যারা একজন 17 মাস আর আরেকজন 1 বছর 1 মাস কি 1.5 মাস, 1 বছর 1 মাস কি 1.5 মাস হবে, 13 কি 13.5 মাস হয়েছে মারা যাওয়া। 2জনকে আমি দেখি, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারি না। আমি একটু ভয় পেয়ে যাই রাসূল ভাই। ঘটনার আকস্মিকতা, একটু ভয় পাওয়ারই কথা। ভয় পেয়ে যাই, নিজেকে মানে বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য একটু ঠান্ডা পানি চোখে ছিটা দিই। আমি দেখছি না, সত্যি আসলে রাসূল আমি দেখছি, এবং শুধু তাদের 2জনকে নয়, সম্প্রতি যারা মারা গিয়েছে 2 বছর 3 বছরের মধ্যে, আমি সবাইকে দেখছি। এবং তারা যাচ্ছে, যাওয়া আসা করছে, চলাফেরা করছে, জীবিত মানুষের মধ্যে দিয়েই তারা যাওয়া আসা করছে। তারা কোনো প্রকার মানে বাধা বিপত্তিতে যাচ্ছে না, তারা দেওয়ালের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারছে, বা তাদেরকে কাছে গাছ বা তাদের কোনো প্রতিবন্ধকতা নেই, তারা যেখানে সেখানে যেতে পারছে। নিজেকে অসহায় মনে হচ্ছিল, পাগল মনে হচ্ছিল, কি করব বুঝতে পারছি না। মানে আমাকে ধীরে 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 বিষণ্ণতা গ্রাস করছিল, আমি কি করব বুঝতে পারছিলাম না ভাইয়া। এক পর্যায়ে আমি পরিবারের সাথে শেয়ার করি, যদিও একটু বকা খেতে হয়েছে। তো এক হুজুরের শরণাপন্ন হই। তো তিনি যা ব্যাখ্যা দেন যে সেদিন আমাকে কোনো জিন বাঁচিয়ে দিয়েছে, এবং বর্তমানে মানে আমি যেগুলো দেখছি সেগুলো জিনেরই কাজ। সে আমাকে এটা বোধ করাতে চায় যে মৃত মানুষ জীবিত মানুষের মধ্যে তফাৎ কি, বা মৃত মানুষরা আসলে কেমন ভাবে জীবনযাপন করে। আমাকে
সেটা নাকি বোঝাতে চায়। আসল ভাই বিষয়টা যদিও আমার কাছে প্রথম প্রথম ভয়ঙ্কর লাগতো, এখন আমি এই বিষয়টার সাথে ধীরে ধীরে ইউজ টু হয়ে যাচ্ছি। এবং দোয়া করবেন, বিষয়টা যদিও আগে থেকে একটু উন্নত হয়েছে, আমি তাদেরকে এখন খুব একটা দেখি না। ঘটনা রেকর্ড করার কিছুক্ষণ আগেও বাইরে থেকে দেখে আসলাম একজনকে। এগুলো আর না বলি ভাইয়া, একেবারে মানে এগুলো বলতে ভালো লাগে না। রাসেল ভাই, ভূত এফএম দীর্ঘজীবী হোক, আপনারও দীর্ঘায়ু কামনা করি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি মৃণাল কান্তি সেন। আমি যে ঘটনাটি বলবো সেটি আমার নিজ জেলার ঘটনা, এবং কি যার সাথে ঘটনাটি ঘটেছে তার বাসা আমাদের বাসা থেকে 100 গজের বেশি হবে না। সম্পর্কে উনি আমার ফুপু হন। ঘটনার সময়টা ছিল 2005। আপনারা ভাবছেন আমি হিন্দু হওয়া সত্ত্বেও কেন ফুপু বলছি, কারণ আমাদের হিন্দু গ্রামে শুধু ওনারাই একমাত্র মুসলিম ছিলেন। আমাদের মধ্যে ভেদাভেদ ছিল না বিধায় পরিবারের মতোই থাকতাম। ফুপুর নাম নিচ্ছি না, আমাদের এলাকায় যদি আমি নিয়ে ফেলি তাহলে কেউ চিনে ফেলতে পারে। ঘটনায় যাই। উনি ছিলেন বিধবা, ওনার একটা ছেলে ছিল। যখন ওনার ছেলের বয়স 5, তখন তার স্বামী তার এই ফুপুকে সহ বাবার বাড়ি থেকে পলায়ন করেন এবং আর কখনো সেই বাবার বাড়িতে ফেরেননি। তো বাবার কিছু ধানি জমি ছিল, বর্গা চাষ করে মা ছেলের ছোট্ট সংসার চালাতেন। তো বাড়ির বর্ণনা দিতে গেলে এরকম যে ছোট একটি পরিবারের বাবা মা, ফুপুর ছেলে ঘর এক ঘর, এবং বড় ভাইয়ের এক ঘর, ছোট ভাইয়ের এক ঘর এবং ফুপুর আলাদা ঘর। পূর্ব পশ্চিম দক্ষিণ দিকে ধানি জমি, অনেক দূর পর্যন্ত ফাঁকা, উত্তরে আমাদের হিন্দু গ্রাম। যে সময়ের ঘটনা, সময়টা ছিল আমন ধানের সিজনের শেষের দিকে। আপনারা জানেন ধান কেটে বাড়ি এনে সিদ্ধ করে শুকাতে হয়। তার রাতে তার বড় ভাবি সহ ধান সিদ্ধ করেন সকালে শুকানোর উদ্দেশ্য করে। পরের দিন সকালে ধান শুকাতে হবে মাটির রাস্তায়। তো আপনারা জানেন যারা গ্রামের রাস্তায় সচরাচর অনেক গ্রামের রাস্তাই মাটির। তো সকালে রাস্তা আগে দখল করার জন্য ফুপুর ভাবি মানে আমার চাচি ঝাড়ু নিয়ে আগে ভাগেই রাস্তা, এরকম 2005 সালের দিকে পাকা রোড হওয়ার, তখন পাকা রোড ছিল না, তো চাচি রাস্তা ঝাড় দিচ্ছেন। তারা ধান শুকাবেন আর কি। তো রোদ একটু বেশি হলে সিদ্ধ করা ধান নিয়ে যাওয়ার উদ্দেশ্য তাদের। সকাল 9টার দিকে ফুপু ধান ডেলি করে নিয়ে সেখানে নিয়ে যান। গিয়ে দেখেন রাস্তায় ধুলা গাছের পাতা যেমন ছিল তেমন পড়ে আছে। তো ফুপু বাড়ি গিয়ে চাচির সাথে বকাবকি করে আবার নিজেই ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করার উদ্দেশ্যে যান। রাস্তার ঝাড় দেওয়ার শেষ পর্যায়ে সোনার একটা নাক ফুল পরে থাকতে দেখেন তিনি। তো ওনার ভাবি যেহেতু আগে এসে ঝাড়ু দিয়ে গেছেন, তো ফুপু ভাবেন এটা হয়তো তার ভাবির হবে, নাক থেকে খুলে পড়েছে, খেয়াল করেনি। এই ভেবে তুলে নেন যে খাওয়া নিয়ে পরে দিয়ে আসবো। তো কাজে কাজে দিন যায়, এরই মাঝে ফুপু খেয়াল করে যে ওনার ভাবির নাকে ফুল ঠিকই আছে। তো উনি ব্যাপারটা চেপে যান, তো অন্য মানুষও হতে পারে, কারোর সাথে শেয়ার করেন না। তো কয়েক বছর পর হঠাৎ করে সেই নাকের ফুলের কথা মনে পড়ে। কি করবেন ভেবে না পেয়ে ওনার ভাবিকে বলেন যে, মহিলা মানুষ যেহেতু লোভ সামলাতে পারে নাই, তো অনেক কথাবার্তার পর এক পর্যায়ে উনি নিজেই সেই নাক ফুলটা তার নিজের নাকে পরে নেন। সেদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন, স্বপ্ন দেখেন দূর থেকে কেউ যেন এসে ওনাকে ডাকছে, কিছু বলতে চাচ্ছে, কিন্তু ফুপি কিছুই বুঝতে পারছে না। দুঃস্বপ্ন ভেবে ভুলে যান। কয়েকদিন পর পর এই একই রকম স্বপ্ন দেখেন, শেয়ার করছিলেন না কারোর সাথে। বারবার দুঃস্বপ্ন ভেবে ভোলার চেষ্টা করেন আর ব্যাপারটা বারবার চেপে যান। এবার আর দূরে থেকে নয়, একেবারেই সামনে এসে কিছু বলতে চাচ্ছেন। কিছু সময় কেটে যাবার পর হঠাৎ করেই ফুপুর হাতটি ধরেন, বলেন চলো আমরা চলে যাই, তোমাকে আর কষ্ট করতে হবে না। ফুপু ভয় পেয়ে হাত ছাড়ানোর সময় ধস্তাধস্তি করেন এবং এক পর্যায়ে ঘুম ভেঙে যায়। এভাবে কিছুদিন স্বপ্নের মাঝে বিরক্ত করবার পর একদিন ফুপু রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। ঘুম আসবে ভাব এমন সময় ঘরে কারোর উপস্থিতি তিনি অনুভব করছিলেন। ফুপু এক চোখ খুলে দেখার চেষ্টা করেন। অন্ধকারেই দেখেন মানুষের মতো একটা অবয়ব দেখা যাচ্ছে। চোর ভেবে চিৎকার করবেন, কিন্তু কোনোভাবেই চেষ্টা করে তিনি গলা থেকে শব্দ বের করতে পারছিলেন না। অনেক চেষ্টা করেও নড়াচড়া করতে পারছিলেন না। বাধ্য হয়ে কলিজা ভরা ভয় নিয়ে চুপ হয়ে পড়ে রইলেন আর দেখতে লাগলেন কি হতে চলছে।
এই মানুষরূপী অবয়বটা আস্তে আস্তে ফুপুর কাছে এসে বিছানায় বসেন আর ফুপুকে বলছেন, দেখো তো আমাকে চিনতে পারা যায় কিনা। ঠিক তখনই কোথা থেকে যেন এক ঝলক উজ্জ্বল আলোর আলোর রশ্মি সেই অবয়বটার উপর পড়ে। ফুপু দেখে স্বপ্নের দেখা সেই অবয়বটা। ফুপু একটু সাহস করে বলে, তোমার, এখানে ওনাদের ভাষায় বলে যে, কাই তোমার স্বপনত আসি ভয় দেখান, এবার সামানত সামনত আসলে কেমনে করি, মুই ভয় পাবার লাগছ, মুই তোমার কি ক্ষতি করছি, তোমরা যাও আর তোমাকে ভয় দেখান না। মানে এরকম ভাবে তাদের আঞ্চলিক ভাষায় বলে, আমি তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি কেন এখানে এসছো। তো অবয়বটা ফুপুর নাম ধরে বলেন, আরে ভয় পাচ্ছ কেন, আমাকে চেনো না, তোমাকে না স্বপ্নে দেখাতেই প্রতিদিন প্রায় সময়। ফু বলেন, কি ক্ষতি করেছি তোমার, আমার সাথে এমন করছো কেন, তোমাকে তো আমি চিনি না, আমাকে বিরক্ত করো না, নইলে কিন্তু আমি আমার ভাইকে ডাকবো। এভাবে অনেকক্ষণ কথা বলার পর ফুপুর হাত ধরে কিছু বলতে যাবে, এমন সময় ফুপু এক চিৎকার করে, আল্লাহ গো বাঁচাও। চিৎকার করে উঠে ঘরের দরজা খুলে এক দৌড় দিয়ে তার ছোট ভাইয়ের ঘরের সামনে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। তার ভাইয়ের মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরান। জানতে চাওয়া হয়, ফুপু সব বলেন। ওনার ছোট ভাই ঝাড় ফু করে পানি পড়া খাইয়ে কোনো মতে রাত পার করান। সে রাতে ফুপুর ঘরে তার ছোট ভাই ঘুমান আর ফুপু শুয়ে থাকেন তার বড় ভাবির সাথে। সারা রাতেই আর ঘুমান না ভয়ে। পরের দিন সব সময় ফুপুর কাছে মনে হতে থাকে চারিদিকে অনেকগুলা চোখ তাকে দেখছে, তেমন কোনো সমস্যা হচ্ছে না। পরের দিন এক বড় হুজুরের কাছ থেকে তেল পড়া পানি পড়া এনে সেই রাতেই তিনি সেগুলোর ইউজ করে ঘুমিয়ে পড়েন। কোনো সমস্যা হবে না এই ভেবে, কিন্তু ঘুম ভাঙে শরীরে কেমন একটা সুরসুরির অনুভূতি পেয়ে। উঠে দেখেন পায়ে হাতে গলায় পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো একটা মশাও কামড়ায় নেই। উঠে বসেন এবং নিজেকে আবিষ্কার করেন বাড়ির পেছনের কদম গাছের নিচে। তখন ফজরের আজান হচ্ছে, হালকা হালকা আলো ফুটছে। ওনাদের বাড়ির পেছন দিকটায় একটা বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ের মাঝখানে বড় একটি কদম গাছ ছিল। পরের দিন সবাইকে ঘটনা খুলে বললে ওনার বড় ভাই হেসে উড়িয়ে দেন। বিশ্বাস করার কথা না, কোনো মতেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না। বারবার হেসে উড়িয়ে দেন, গালি দেন। ওই অবয়বটার উদ্দেশ্যে সেদিন ফুপুর শরীরে ওই অবয়বটা এসে ভর করে বলেন, ফুপুর নাম ধরে, অমুক, তোর ভাই অমুক আমাকে বিশ্বাস করে না, আমাকে গালি দেয়, আমি তোর ভাইকে ছাড়বো না, এই বলে দিলাম। তখন ফুপুর ছোট ভাই ছিলেন মাদ্রাসার শিক্ষক। উনি ওনার মতো করে ফুপুর ভেতর থাকা অবয়বটাকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে শান্ত হয়ে চলে যায়, কিন্তু আগেও অনেকবার ফু দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি, উল্টা ওনার ক্ষতি হয়েছে। যাই হোক, পরের দিন বিকালে কবিরাজ একজন নিয়ে আসা হয়। একজন রাশি বিশ্বাস করা তুলা রাশি কাউকে নিয়ে আসা হয়। এরই মধ্যে পুরো গ্রাম জানাজানি হয়। আমরা উৎসুক জনতা এসে ভিড় করি ভূত তুলারাশির গায়ে নামানোর দেখার জন্য, মানে ভূত নামানো দেখবেও। হুজুর তার রীতিমতো মানে রিচুয়াল মতো বিভিন্ন রিচুয়াল করেই যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই তাকে আনা যাচ্ছিল না। এরই মাঝে মাগরিবের আজান দিয়ে দেয়। ওঝা নামাজের পর আবারও রিচুয়াল শুরু করে এবং ওই অবয়বটাকে তুলারাশির শরীরে আনতে সক্ষম হন। অবয়বটা এসে খুব রাগান্বিত কণ্ঠে ধমক দিতে দিতে বলেন, কেন আমাকে এত করে ডাকা হচ্ছে, কেন ভুলে গেছিস আমি তোকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি? তো ওঝার নাম ধরে বলছে, তোকে একটা কথা বলাই হয়নি, তুই যে আমাকে ধরার জন্য এসেছিস, তোর বাড়ি বন্ধ করে এসেছিস তো? তোর বড় মেয়েটা তো গর্ভবতী, তাই না? এখনই যদি খবর আসে তাহলে কি করবি? আমি তো তোকে যেতে দিব না। এই বলে হা 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 করে হাসতে থাকে। বাড়ি গিয়ে দেখ তোদের রান্নাঘরে পুরে ছাই হয়ে গেছে। এভাবে তাদের কিছুক্ষণ তর্ক বিতর্ক চলতে থাকে। এরই মাঝে একজন খবর আসে ওঝার বাড়িতে আগুন ধরে রান্নাঘরটা পুড়ে গেছে, আর মেয়েটা কলপাট থেকে পানি আনতে গিয়ে পিছলে পড়ে কোমরে ব্যথা পেয়েছে এবং পেটেরও ব্যথা উঠে গেছে। ওঝা ওই অবয়বটাকে ছেড়ে দিয়ে কোনো রকম ভাবে বুঝ দিয়ে বাড়ি চলে আসে। বাড়ি যেতেই বাইসাইকেল থেকে পড়ে ওনার পা ভেঙে যায়। যাবার আগে ফুপুকে ঝাড়ফুঁক দিয়ে একটা তাবিজ দিয়ে যান, ওই নাকের ফুলটা ফেলে দিতে বলেন। ফুপু তাই করেন, ফুলটা ফেলে দেন। সেদিন আরেকটা ঘটনা ঘটে যায়। ফুফু ঘুমিয়েছিলেন। মাঝরাতে বাথরুমে যাওয়ার জন্য তার ঘুম ভেঙে যায়, কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করতে পারছেন না, মুখেও কোনো আওয়াজ করতে পারছিলেন না। ওনার ভাবিকেও ডাকতে সাহস পাচ্ছে না, শব্দ আসছে না। অনুভব করেন ঘরে কেউ আছেন, এবার একজন না,
অনেকজনই তার দিকে আফসোসের ভঙ্গিতে তাকিয়ে আছে। অবয়বটা হঠাৎ চেঁচিয়ে ওঠে, অমুক তোর এত সাহস কি করে হয়? মানে তার ফুপির নাম নিয়ে বলছে, তোর এত সাহস কি করে হয়? তোকে কি নাকের ফুল ফেলে দিতে দিয়েছি, তাও আবার পচা পানিতে? এই বলে কষে কয়েকটা গালে ও পিঠে চর থাপ্পড় মেরে ডান হাত দিয়ে মাথা ঠেসে ধরে কোনোয়ে কামড় বসিয়ে এক পর্যায়ে ঘাড় বাম দিক দিয়ে ঘুরিয়ে দিয়ে চলে যান। যাবার সময় বলে, নাকের ফুলটা টেবিলের উপর রেখে গেলাম, আর যেন ফেলা না হয়। আর ওঝা আমার কিছু করতে পারবে না, সুতরাং যা বলি শোন, বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নে। এই বলে ওই অবয়বটা চলে যায়। ফুপু যেহেতু বাম কাতে শুয়েছিলেন, পরের দিন ঘাড় সোজা করতে পারছিলেন না, ডান হাতের কোনোয়ে পশুর মতো কামড়ের থেতলানো কাটা দাগ। সেদিনই আবার আরেক হুজুরকে দেখানো হয়। সব শোনেন, তেল পোড়া দিয়ে কোনো রকম ঘাড় সোজা করে দেন। এদিকে ফুপুর খুব অবস্থা ভালো ছিল না, শুকিয়ে একবারে কঙ্কালের মতো হয়ে গেছিল তার শরীর। হুজুর আজই একটা বিহিত করেন যে একজন তুলা রাশির খোঁজ নেন, আবারও রাশি আনা হয় এবং তাকে সেই অবয়বকে হাজির করা হয়। অবয়বটার সাথে তুমুল তর্ক বিতর্ক করার পর হুজুর জিজ্ঞেস করে, নাম কি? উত্তরে বলেন, শাহ কবির। কোথায় থাকা হয়? বলে, পাশের মসজিদে। এই মহিলা তোমার কি ক্ষতি করেছে, কেন ধরলা? উত্তরে বলেন, একজন শুক্রবার দুপুরে চুল ছেড়ে দিয়ে রাস্তায় গেছিল, আমার খুব ভালো লেগেছে। পরের দিনই সোনার একটা নাকের ফুল দিছিলাম, ও পড়েছে, আমার বউ হয়েছে, এখন আমি ওকে নিয়ে যাব, আমাকে ছেড়ে দেন, আমি ওকে নিয়েই যাব, কেউ ঠেকাতে পারবে না বলেই হাসি দিয়ে হা হা করে হেসে ওঠেন। হুজুর বলেন, তুই তো ওকে নিতে পারবি না, তুই ছেড়ে যাবি কিনা সেটা বল। অবয়ব ছেড়ে যাবে না, অনেক করে বোঝানোর পরেও যাবে না। অবশেষে কাঁচা বাঁশের কঞ্চি আনা হয় এবং তুলা রাশির ছায়ায় মারতে আরম্ভ করা হয়। মার পড়ার সাথে সাথেই সে কি অসম্ভব চিৎকার! অনেক কাকুতি মিনতি করে ফুপুকে ছেড়ে যাবার কথা স্বীকার করেন। তখন হুজুর আর মারেন না এবং শর্ত দেন, এই বাড়ি থেকে মসজিদ যত দূর, চারিদিকে এই সীমানার ভেতর আসা যাবে না। এই রোগীকে তুই অনেক শাস্তি দিয়েছিস, এর মাসুল স্বরূপ রোগী মাটিতে থুতু ফেলবে, সেই থুতু মাটি থেকে চেটে খেতে হবে, রোগীর পা ধরে ক্ষমা চাইতে হবে। অবয়বটা মারের ভয়ে সব শর্তে রাজি হয় এবং হুজুরের দেয়া সব শর্ত পূরণ করেন। শেষে অবয়বটা একটা আবদার করে বসে, এক দরে কেনা 3টা গরু ভোগ স্বরূপ দিতে হবে, না হলে ছেড়ে তো যাবই না, উল্টো ফুপুর জীবন নিয়ে সংশয় পড়বে। হুজুর অনেক বুঝিয়ে বলেন, এরা গরিব, এত টাকা পাওয়া সম্ভব না। ঠিক আছে, তুই আবদার করেছিস যখন, তোকে 3টা মুরগি দেওয়া হবে, এটা নিয়ে খুশি থাক। অনেক কষাকষির পর একটা মুরগি আর 2টো ছাগলে রাজি হয়। অবয়বের কথা মতো এক দরে কেনা একটা কালো মোরগ এবং 2টো কালো ছাগল রাত 12টার পর 3 রাস্তার মোড়ে বেঁধে রাখা আসা হয়। পরের দিন ধানি জমির ফাঁকা মাঠে চামড়ার কিছু অংশ আর হাড় পরে থাকতে দেখা যায়। ওই হুজুর ফুপুকে কিছু উপদেশ দেন, কিছু আমল দেন, বাড়ি বন্ধ করে দেন। এরপর থেকে আর কোনো সমস্যা দেখা যায়নি। আশ্চর্যের বিষয় হচ্ছে, ঘটনা চলাকালীন ওই অবয়বটি মাঝরাতে আগুনের গোলাকার রূপ নিয়ে আসা যাওয়া করত। প্রতিদিন সকালবেলায় কারো না কারোর মুখে শুনতাম আমরা, কৌতূহল জগৎ আমিও দেখব। আমি কি করতাম, মাঝরাতে জেগে টিনের বেড়ায় ফুটো দিয়ে চোখ লাগিয়ে দেখতাম ওই কদম গাছের নিকে কিছু দেখা যায় কিনা, কিন্তু আজ পর্যন্ত আমার চোখে কিছু পড়েনি। বড় চাচারও কোনো ক্ষতি হয়নি। আমি নিজেই একজন অগোছল মানুষ, সাজিয়ে লিখতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি মৃণাল কান্তি সেন, রংপুর থেকে বলছি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যার ঘটনাটি আমি শেয়ার করব, উনি কিন্তু এর আগেও আমাদেরকে বেশ কয়েকটি ঘটনা দিয়েছিলেন এবং সেগুলো আমরা প্রচারও করেছি। ওনার নাম মাহিদ হোসেন শাহাদাত। ওনার বাড়ি খুলনার হাফিজনগরের সোনাডাঙ্গা এলাকায়। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি মূলত উনি সংগ্রহ করেছিলেন ওনারই কাছের এক ছোট ভাই, যার নাম হলো পারভেজ, তার কাছ থেকে।
আর পারভেজকে যিনি ঘটনা দিয়েছিলেন তার আপন বড় বোনের হাজব্যান্ডের সাথে ঘটনাটি ঘটেছিল। আর পারভেজকে যিনি ঘটনাটি দিয়েছিলেন তার নাম হলো গালিব, মানে গালিব ভাইয়ের দুলাভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল আর কি। এই গালিব ভাইয়ের দুলাভাইয়ের নামটা আমরা সঙ্গত কারণে বলছি না, যেহেতু বিষয়টা বেশ স্পর্শকাতর হতে পারে এই জন্য। তো গালিব ভাইয়ের দুলাভাইয়ের নিজ বাড়িটা ছিল ঢাকার সাভারে, আর ওনার ব্যবসা ছিল চিটাগাং শহরে। তো উনি চিটাগাং থেকে ব্যবসা বাণিজ্য করতেন, প্রতি মাসে 3-4 বার করে বাড়িতে আসা যাওয়া করতেন। ওনার নিজের একটা প্রাইভেট কার ছিল, উনি সবসময় নিজেই ড্রাইভ করে যাতায়াত করতেন। ঘটনাটি ঘটেছিল মূলত তার রাতের বেলা, যখন আসা যাওয়া করার প্রয়োজন হতো, সবসময় তো আসা যাওয়া করতেন ওই যাতায়াতের পথের একটি জায়গায়। এই ঘটনাটি ঘটেছিল 2010 সালে, তখন বেশ গরম পড়েছে। তখন কিন্তু এই যেই ঢাকা চট্টগ্রাম যে 4 লেনের যে হাইওয়েটা, এই হাইওয়েটা তখনও এভাবে কমপ্লিট হয়নি। যেদিন রাত্রে ঘটনাটি ঘটে উনি প্রতিবারের মতো ওই নিজ গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। ঢাকা ক্রস করে কুমিল্লার চিটাগাংয়ের কোনো একটি জায়গায় তখন উনি ছিলেন। হঠাৎ করে ওনার পানির পিপাসা পায়। উনি কিন্তু সবসময় গাড়িতে পানি রাখতেন, কিন্তু ওই দিন কোনো একটা কারণে উনি ভুলে গিয়েছিলেন বা চিন্তা করেছিলেন আছে তো পানি, এই জন্য বিষয়টা মাথায় ওইভাবে নেন নাই। উনি গাড়ি চালাতে চালাতে যখনই ওনার পাশে থাকা একটা জায়গায় হাত দেন যেখানে সাধারণত পানি থাকে, দেখলেন যে বোতল আছে কিন্তু বোতলে পানি নাই। তখন ওনার মনে পড়লো, আরে আমি তো পানি আনতে ভুলে গেছি। বেশ টেনশনেও পড়ে যান, কি করবেন এখন। তখন রাত আনুমানিক 2টো কি 3টা বাজে এমন। 2010 সালে ওই সময় কিন্তু এখন যেরকম আলোক উজ্জ্বল দেখা যায়, একটু দূরে দূরে বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্টগুলো, ছোট ছোট দোকানগুলো, তখন কিন্তু এরকমটা ছিল না। এরকম 4 লেনের রাস্তা তো তখন হয়নি। তখন দোকানপাট যা দেখা যেত খুবই কম দেখা যেত। অনেক দূরে দূরে দু একটা চায়ের দোকান দেখা যেত, অনেক দূরে দূরে নির্দিষ্ট জায়গায় শুধু হাইওয়ে রেস্টুরেন্টগুলো ছিল। তো উনি যেই জায়গাতে ছিলেন বা যেই জায়গাতে এসে ওনার খুব পিপাসা পায়, ওই জায়গায় একদম নীরবতা বিরাজ করছিল, কিচ্ছু নাই এমন একটা অবস্থা আর কি। উনি গাড়ির গ্লাসে চোখ রেখে গাড়ি চালাচ্ছেন, আশেপাশে ঘর বাড়ি আছে কিনা উনি দেখার চেষ্টা করছেন, যে গাড়িটা একটা পাশে থামিয়ে হয়তো সেই ঘর বাড়ি থেকে উনি পানি চাইবেন আর কি। এত পানি পিপাসা চেপেছে যে ওনার মনে হচ্ছে বুকের ছাতি ফেটে যাবে। এত পানি পিপাসা কিন্তু সাধারণত চাপে না, কিন্তু ওনার কোনো এক কারণে এত তেষ্টা পেয়েছিল। উনি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন উনি খালি দেখতে পাচ্ছেন দুই পাশে শুধু বড় বড় গাছগাছালি এগুলো। তো গাড়ি চালাতে চালাতে উনি ডিসাইড করেন যে না, আর আমি গাড়ি চালাতে পারবো না, পানি তেষ্টা হয়তো বা মরেই যাব, এখন কোনোভাবেই গাড়ি চালানো সম্ভব না। উনি ডিসাইড করেন যে উনি গাড়ি থেকে নামবেন, দেখবেন আশেপাশে পুকুর বা পানির কোনো উৎস পাওয়া যায় কিনা। উনি আবার দেখার চেষ্টা করছেন আশেপাশে যদি কোনো মসজিদ পাওয়া যায়, তো মসজিদও তো কল থাকে, সেখান থেকেও পানি নিতে পারবেন। কিন্তু না, এমন কিছুই উনি দেখতে পাচ্ছিলেন না। উনি গাড়িটা এক পাশে থামিয়ে নিরাপদ জায়গায় গাড়িটা রেখে নামেন, নেমে পানির উৎস খুঁজতে থাকেন। তো পানির উৎস খুঁজতে গিয়ে উনি হাঁটাহাঁটি শুরু করে দেন। চিন্তা করেছেন কোনো পুকুর টুকুরে যদি পাশে পড়ে উনি বোতলে সেই পানি ভরে নেবেন। খুব বেশিক্ষণ কষ্ট করতে হয় নাই, 2-3 মিনিট হাঁটার পর একটা পুকুর উনি পেয়েও যান। তো উনি পুকুরের দিকে তাকিয়ে দেখেন যে চারপাশ বেশ আলোকিত, কারণ ওই দিন আবার চাঁদনি রাত ছিল। পুকুর পাড়টা বেশ আলোকিতই ছিল, পানিগুলোও বেশ ঝলমলে অবস্থায় ছিল আর কি। পুকুরের বিভিন্ন সাইড অবশ্য কচুরিপানা দিয়ে ভরা ছিল, মাঝখানটায় ফাঁকা ছিল, আবার কোনো জায়গায় কচুরিপানা, আবার কোনো জায়গায় ফাঁকা, এরকমটা আর কি। তো উনি যেই সাইডে গিয়েছিলেন ওই পাশটাতে আবার একটু কচুরিপানা ছিল। তো উনি কচুরিপানা হাত দিয়ে সরিয়ে বোতলে পানি ভরার জন্য বোতলটা যেই না আর কি ডুবাবেন, হঠাৎ করে কি হয়, ওই পানির তলা থেকে একটা হাত ভেসে ওঠে, আস্তে আস্তে পুরো একটা বডি ভেসে ওঠে। উনি দেখতে পান এই বডিটা একটা মহিলা মানুষের বডি এবং হাতটা উঁচু। উনি কিন্তু বেশ সাহসী মানুষ ছিলেন, কিন্তু তারপরেও হঠাৎ করে এইভাবে একটা বডি ভেসে উঠবে পানির ভেতরে, উনি চিন্তা করেছেন নিশ্চয়ই কেউ মার্ডার করে ফেলে রেখে গেছে, কচুরিপানা দিয়ে ঢেকে রেখেছিল, আমি কচুরিপানা সরিয়েছি তাই হয়তো বা ভেসে উঠেছে। আর হাইওয়ে রোডে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু হরহামেশাই ঘটে। উনি চিন্তা করলেন যে দ্রুত এখান থেকে চলে যাই। এদিকে পানির তেষ্টাও পেয়েছে মারাত্মক, চিন্তা করলেন যে এই পাশ থেকে, এখান থেকে নিব না, অন্য সাইড থেকে পানি নিয়ে যাই।
উনি যখন ওরকম চিন্তা করেছেন এবং সরেও এসেছেন, আসার পর অন্য একটা জায়গা থেকে ওই পুকুরি আর একটা সাইড থেকে উনি পানি নিয়েছেন, নিয়ে উঠে চলে যাবেন, হঠাৎ করে কি মনে করে যেন ওই লাশের দিকে আবার উনি তাকান। উনি দেখতে পেলেন যে ওই লাশের হাতটা উঁচু হয়েছে, এক হাত উঁচু, এক আঙ্গুলে চকচক চকচক করছে কি যেন। উনি স্পষ্টই বুঝতে পারলেন যে চাঁদের আলোতে কোনো মূল্যবান ধাতু দিয়ে তৈরি একটি আংটি চকচক করছে, যেটা ওই মেয়েটার আঙ্গুলে ছিল। মূলত এটা একটা নারী অবয়ব ছিল। উনি কি করেছেন, লোভ সামলাতে পারেন নাই, উনি আবার ওই ডেড বডির কাছে গিয়েছেন, গিয়ে ওই আঙ্গুল থেকে আংটিটা খোলার চেষ্টা করছেন। কিন্তু সমস্যা হলো কি, যে পানিতে যদি কোনো জিনিস ডুবে থাকে, বিশেষ করে কোনো প্রাণীর দেহ, তাহলে তো ফুলে যায়, এবং ফুলে যাওয়ার কারণে ওই আংটিটা কিন্তু মানে কোনোভাবেই খোলা যাচ্ছিল না। উনি ওনার মতো করে টানাটানি করতে করতে একটা পর্যায়ে কি হয়, ওই আঙ্গুলটাই ছিঁড়ে চলে আসে। তো উনি ওই আঙ্গুল থেকে ওই আংটিটা খুলে ফেলেন, খুলে ওই আঙ্গুলটা আবার ওই লাশ যেখানে আছে ওইদিকে ছুঁড়ে মারেন। পরে ওই আংটিটা পানি দিয়ে ভালো করে ধোন, ওনার হাতটাও ভালো করে ধুয়ে ফেলেন। এরপর উনি আর পেছন দিকে না তাকিয়ে কোনো সমস্যা ছাড়াই ওনার গাড়িতে চলে আসেন। তো গাড়ি চালিয়ে উনি ঠিকঠাক মতো ওনার গন্তব্যেও চলে আসেন। প্রতিমধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। উনি বাড়িতে পৌঁছে যান কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। উনি বাসায় গিয়ে কী করেছেন, ওই আংটিটা ওনার স্ত্রীকে গিফট করেছেন। ওনার স্ত্রী জিজ্ঞেস করেছেন যে এত সুন্দর একটা আংটি কোন দোকান থেকে কিনছো বা কোথা থেকে কিনছো? তখন উনি বলছেন যে গিফটের জিনিস এত প্রশ্ন করতে হয় না, তোমার জন্য নিয়ে আসছি আমি। ওনার ওয়াইফও এটা নিয়ে আর কোনো প্রশ্ন করেন নাই, কারণ মাঝে মাঝে উনি ওনার ওয়াইফকে গিফট দিতেন, আর ওনার ওয়াইফও হাজব্যান্ডের কাছ থেকে গিফট পেয়ে অভ্যস্ত, যার কারণে এটা নিয়ে খুব বেশি প্রশ্ন করার অবকাশ আসলে ছিল না। এভাবে অনেক দিন চলে যায় কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। একটা সময় এই ঘটনা উনি ভুলেই যান। মূল ঘটনাটি ঘটে ওনার সাথে, এই ঘটনার প্রায় 7 বছর পর 2017 সালের শেষের দিকে। ঠিক আগের মতোই একদিন ওইরকম গাড়ি চালিয়ে বাড়িতে উনি ফিরছিলেন। ঠিক ওই দিন কোনো এক কারণে উনি পানি আনতে ভুলে গিয়েছিলেন। তবে এবার উনি হাইওয়েতে গাড়ি থামিয়ে একটি চায়ের দোকানে যান। ওই সময় চায়ের দোকানটা খোলা ছিল, তবে দোকান বন্ধ করছিল। দোকানদারের কাছে গিয়ে পানি চান। দোকানদার বলেন যে আমার কাছে তো এখন পানি নাই, পানি শেষ হয়ে গেছে, আমি এখন তো দোকান বন্ধ করে দিচ্ছি। তখন এই গালিব ভাই দুলাভাই বলেন যে দেখেন না একটু পানির ব্যবস্থা করা যায় কিনা, আমার খুব পানি পিপাসা চেপেছে আর কি। তখন ওই দোকানদার বলেন যে আমি তো এখন চলে যাব, তবে চিন্তা করেন না, এই পাশেই একটা গ্রাম আছে, ওরা অনেক রাত পর্যন্ত জেগে থাকে, কোনো সমস্যা নেই, আপনি যান, ওখানে গেলে একটা বাসায় গেলেই আপনি পানি পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। তো যেহেতু দোকানদার একটা সাইড দেখিয়ে দেন, উনিও দূর থেকে দেখেন যে হ্যাঁ দূর থেকে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, সেখানে লাইট জ্বলছে। তো উনি গাড়িটা রাস্তার পাশে রেখে হাঁটা শুরু করেন। বেশ কিছুটা পথ হেঁটে একটা বাড়ি উনি দেখতে পান। ওই বাড়ির ভেতরে বেশ টিপটিপ করে আলো জ্বলছে। এটা কি কোনো হারিকেন বা কুপি এই টাইপের কোনো কিছুর আলো না অন্য কোনো কিছুর আলো, ঠিক বুঝতে পারছিলেন না। তবে ওই বাড়ির মধ্যে আলো জ্বলছে এটা উনি বুঝতে পেরেছিলেন। ঘরের জানালা খোলা ছিল, ওই জানালার ভেতরে আলো রয়েছে। আলোটা মনে হচ্ছে একবার একটু কমে যাচ্ছে আবার বাড়ছে, এরকমটা মনে হচ্ছে। যেমনটা কুপির আলো, কখনো বাতাসে একটু এদিক ওদিক আগুন সরে গেলে আলো একটু কম বেশি এরকম হয়ে যায় কোনো একটা সাইডে, এরকম আর কি। তো উনি ওই বাড়িতে যান, যাওয়ার পর ডাকাডাকি শুরু করেন। বাড়ির দরজায় বেশ কয়েকবার নক করেন। ডাকাডাকির এক পর্যায়ে একজন মহিলা দরজা খুলে দেন। তো মহিলাকে উনি সালাম দেন। এরপরে এই গালিব ভাইয়ের দুলা ভাই বলেন যে আমাকে একটু পানি দিতে পারবেন, আমার খুব পানি পিপাসা চেপেছে, আর আমার এই বোতলটা একটু ভরে দিবেন প্লিজ। উনি একটা বোতলও নিয়ে এসেছিলেন। তো ওই মহিলা বলেন আপনি একটু দাঁড়ান, আমি পানি নিয়ে আসি। বেশ স্বাভাবিক কণ্ঠস্বর ওই মহিলার। তো অল্প কয়েক মিনিটের মধ্যেই ওই মহিলা একটা গ্লাসে করে পানি নিয়ে আসেন। উনি তৃপ্তি করে সে পানি খানও। যখন ওনার হাতের বোতলটা ওই মহিলার কাছে দেবেন যে এটা একটু আমাকে ভরে দিবেন, কারণ যেহেতু অনেকটা পথ এখনো যেতে হবে, আবার পানি তেষ্টা পেতে পারে, তখন ওই মহিলার দিকে উনি তাকিয়েছেন একটু ভালো করে। বিশেষ করে গ্লাসটা যখন মহিলার হাতে দিয়েছেন উনি খেয়াল করেন যে ওই মহিলার একটা আঙ্গুল মনে হয় নাই। এরপর ওই মহিলার মুখের দিকে উনি তাকান। তখন উনি দেখতে পান যে এই মহিলার মাথায় এখন ঘোমটা নাই, আর
এই মহিলার চেহারাটা এখন বিকৃত হয়ে গেছে, ভয়ঙ্কর চেহারা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মুখের চামড়াগুলো খুলে খুলে পড়ছে, পোড়া মুখ, এরকম একটা অবস্থা, চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল। ওই মহিলা অবয়বটা ওনার দিকে তাকিয়ে উচ্চ স্বরে হাসতে থাকে। এটা দেখার পর উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন সকাল 10টা কি 11টা। উনি দেখেন ওনার পাশে বসে আছেন ওই সেই দোকানদার, চায়ের দোকানদার, রাতের বেলা যার কাছে উনি পানি চেয়েছিলেন, এবং আরেকজন ব্যক্তি, উনি ওই এলাকারই লোক। ওনারা মূলত সকালবেলা এই গালিব ভাই দুলা ভাইকে উদ্ধার করেছিলেন ওই দিক দিয়ে আসার সময়। তখন ওনারা উদ্ধার করার পর জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন, অনেকক্ষণ চেষ্টার পর জ্ঞান ফেরেও। আর যেই সাইটটাতে মূলত ওনাকে পাওয়া গিয়েছিল ওইখানে লোকজন আসলে খুব একটা যায় না, কারণ হলো ওখানে একটা ঘর তৈরি করা হচ্ছিল বলতে ছোট একটি ঘর তৈরি করা আছে, টিনের ঘর, আরেকটি ঘর তৈরি করা হবে, মানে ওই বাড়িটা পরিপূর্ণভাবে হয়নি, তো এই জন্য ওখানে কেউ থাকে না। আর ওই দিক দিয়ে লোকজন একটু কম যায়, যেহেতু ওই দিকে কেউ থাকে না আর কি। উনি ওই বাড়িতে গিয়েছিলেন, কি মনে করে ওই দিক দিয়ে ওই এলাকারই আর একজন লোক যাচ্ছিলেন, হঠাৎ করে একজনকে পড়ে থাকতে দেখেন, তিনি চিৎকার চেঁচামেচি করেন, অনেক লোকজন চলে আসে। তখন এই দোকানদারও আসে, দোকানদার এসে দেখেন আরে এই লোকটা তো রাত্রেবেলা আমার কাছে পানি চেয়েছিল। তখন তিনি উদ্ধার করে একটা জায়গায় আবার নিয়ে আসেন। ওনাকে যখন উদ্ধার করা হয় তখন আশেপাশে অনেক লোকই জমে গিয়েছিল। পরে দেখা গেল যে লোকজন আস্তে আস্তে চলে যাচ্ছে, তখন এই 2জন লোক ছিল। আর ওনার জ্ঞানও ফেরত আসে এরকম 10টা 11টার দিকে। তখন ওনাকে যখন মানে এই বিষয়ে প্রশ্ন করা হয় যে আপনি ওখানে গিয়েছিলেন, কি দেখেছিলেন, উনি ওই আংটির বিষয়টা ছাড়া বাকি সব বিষয়টা খুলে বলেন, কারণ আংটির বিষয়টা বললে তো বিষয়টা অন্যরকম হয়ে যায়। তখন ওনারা বলেন যে এই বাড়ি তো আসলে নির্মাণাধীন বাড়ি, এটা তো শেষ হয় নাই, আপনি কি দেখেছিলেন, হয়তো বা ভূত টুত দেখেছিলেন আর কি। যাই হোক, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। ওনার জ্ঞান ফেরার পর চাটা খান, আরও কিছু খাবার খাইয়ে দেন ওই দোকানদার। ওনার গাড়িটা সব ঠিকঠাক মতো ছিল, কোনো সমস্যা হয়নি। উনি এরপরে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর ওই দিন থেকেই ওনার কিন্তু প্রচণ্ড জ্বর, আর জ্বর ভালো হয় না, সপ্তাহখানিক চলে যায়, মাস চলে যায়। এরপরে আর একটা সমস্যা দেখা দেয়, সেটা হলো ওনার ওয়াইফ স্বপ্নে একটা ভয়ঙ্কর অবয়ব দেখেন, একটা কুৎসিত একটা নারী অবয়ব, ভয়ঙ্কর একটা অবয়ব। সেই অবয়বটা বলছে, তোর স্বামীকে বল আমার আংটি ফিরিয়ে দিতে। উনি ঘুম থেকে ওঠার পর ওনার স্বামীকে বলেন যে এই আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, একটা ভয়ঙ্কর অবয়ব বলছে যে আংটি ফিরাই দিতে। উনি বললেন যে আরে কিছু না, বিষয়টা আসলে এড়িয়ে গিয়েছিলেন আর কি। কিন্তু প্রতিদিন এরকম স্বপ্ন উনি দেখতে থাকেন, বিশেষ করে গালিব ভাইয়ের বোন আর কি স্বপ্ন দেখছেন। এরপর একটা পর্যায়ে এসে এই গালিব ভাই দুলা ভাই এই সব কথা ওনার স্ত্রীকে খুলে বলেন। ওনার স্ত্রী এটা শোনার পর খুব বকাঝকা করেন যে এরকম একটা কাজ করছো তুমি, একটা লাশের আঙ্গুল থেকে তুমি আংটি নিয়ে আসছো, এটা তো মোটেও ভালো কাজ হয় নাই, দ্রুত এটা ফেরত দাও। দিনের বেলাতেই, মানে ওই দিন দিনের বেলাতেই উনি গাড়ি চালিয়ে, যদিও ওনার শরীরে জ্বর ছিল, জ্বর তো ভালো হচ্ছে না, দিনের বেলাতেই গাড়ি চালিয়ে যেই জায়গাটা উনি ফাইন্ড আউট করেছিলেন যে এই জায়গা হবে, এরকম বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজি করতে হয়েছিল, কারণ রাতের বেলা তো কোন পুকুর, তো যাই হোক উনি শনাক্ত করতে পেরেছিলেন কোন পুকুরটা, কারণ 7 বছরে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কারণ 7 বছরে তখন কিন্তু এই যে 4 লেনের হাইওয়ে হয়ে গিয়েছে আর কি এখানে, তো হুট করে দেখলে তো অনেক কিছু চেনা যাবে না, আগের গাছপালাও তো রাস্তার পাশ থেকে কেটে ফেলা হয়েছে। যাক আল্লাহর রহমত উনি চিনতে পেরেছিলেন, সেই পুকুরটা শনাক্ত করতে পেরেছিলেন, সেখানে ওই আংটিটা উনি ফেলে দিয়ে আসেন। অদ্ভুত ব্যাপার, এরপর থেকে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান, পরিপূর্ণ সুস্থ, আর জ্বর ছিল না। আর ওনার স্ত্রীও আর কোনো স্বপ্ন দেখেন না, কোনো ধরনের কোনো কবিরাজি চিকিৎসা বা ঝাড়ফুঁক ছাড়াই আল্লাহর রহমতে ওনারা সুস্থ হয়ে গিয়েছিলেন। তবে একটা খটকা রয়েই যায় গালিব ভাই দুলা ভাইয়ের মনে, যে আসলেই কি উনি কোনো লাশের শরীর থেকে আংটি নিয়ে এসেছিলেন নাকি অন্য কোনো ব্যাপার ছিল। উনি পরবর্তীতে লোক লাগিয়ে ওই এলাকায় একটা তল্লাশি চালিয়েছিলেন যে আসলেই ওইখানে কোনো অপহরণের কোনো ঘটনা ঘটেছিল কিনা, কোনো লাশ উদ্ধার হয়েছিল কিনা, এই টাইপের কোনো ঘটনা ওই এলাকায় ঘটেছিল কিনা। কিন্তু না, খোঁজ নিয়ে জানা যায় ওই পুকুরে বা অত্র এলাকায় এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই, কোনো লাশও পাওয়া যায় নাই। তাহলে বোঝা যায় যে ওটা মূলত কোনো লাশ ছিল না, ওটা সত্যিই কোনো প্যারানর্মাল বিষয় ছিল।
আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি রিপন, লালমনিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব, সেই ঘটনাটা পাবনা জেলার পাকশিতে ঘটে যাওয়া একটি ঘটনা। ইতিমধ্যে আপনারা সবাই আফনান ভাইয়ের পাকশিত কেন্দ্রিক একটি ঘটনা শুনেছেন। এই আমার যে ঘটনাটা, সেই ঘটনাটা সেখানকার। আমি চেষ্টা করব যিনি আমাকে পাঠিয়েছেন আমি তার মতো করে আপনাদের কাছে শেয়ার করার। পাবনার পাকশিতে পদ্মা নদীর উপরে দাঁড়িয়ে থাকা হার্ডিস ব্রিজ আর লালন শাহ সেতু নিয়ে লোকমুখে যে কত শত গল্প প্রচলিত আছে তার কোনো হিসাব নাই। বিশেষ করে ব্রিটিশ আমলে সেই বিশাল লোহার হার্ডিস ব্রিজটি যেন এক জীবন্ত ইতিহাস, যার প্রতিটি গার্ডার আর পিলারের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে গা ছমছমে রহস্য। এই ঘটনাটি আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে, আজ থেকে প্রায় 2-1 বছর আগে, যখন শীতের প্রকোপ ছিল বর্তমান সময়ের মতো, অন্য সময়ের মতো, মানে এখানে বোঝাতে চাচ্ছেন যে যখন শীতের প্রকোপটা বেশি ছিল, ঢাকার এক শৌখিন আলোকচিত্রী, নাম তার হচ্ছে অয়ন, সে একাই বের হয়েছিল পাকশির সেই কুখ্যাত কুয়াশাচ্ছন্ন রাতের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে। অয়ন জানতো যে রাতে ওই ব্রিজের উপর ওঠা নিষেধ, কারণ এলাকাবাসীরা জানতো যে এখানে অনেক ভৌতিক ঘটনা ঘটে, যার কারণে এলাকাবাসীরা রাত্রিবেলায় যেন কেউ এইখানে এসে অবস্থান করে বা এর উপর দিয়ে না যায়, এই জন্য আসলে এলাকার মানুষেরা একটা সতর্কমূলক ওটা নিষেধ নামে তারা সাইনবোর্ড পাশে রেখে দিয়েছিল। কিন্তু তার ভিতরে অ্যাডভেঞ্চারের নেশায় প্রবল ছিল অয়ন। সে যখন পাকশি রেলওয়ে স্টেশনের সেই পুরনো গেস্ট হাউসে পৌঁছালো, তখন রাত প্রায় 12টা। চারপাশে অনেক নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, একদম নীরব। মাঝে মাঝে শুধু রেলওয়ে এয়ারক্রেটের কামরাগুলোতে নড়াচড়া আর কুকুরের কান্না শোনা যাচ্ছিল। অয়ন তার ক্যামেরা ব্যাগ গুছিয়ে নিয়ে চুপি চুপি রেল লাইন ধরে হার্ডিস ব্রিজের দিকে এগোতে থাকলো। কুয়াশা এতটা ঘন ছিল যে নিচের হাতটাও দেখা যাচ্ছিল না, আর বাতাসের শব্দ মনে হচ্ছিল ব্রিজের লোহার খাঁচাগুলো যেন কারোর সাথে ফিসফিস করে কথা বলছে। ব্রিজের ঠিক গোড়ায় পৌঁছানোর পর অয়ন অনুভব করলো বাতাসের তাপমাত্রা হুট করে অনেক নিচে নেমে গেছে, আর এত প্রবল ঠান্ডা লাগা শুরু হচ্ছে যে বলার বাইরে। সেই সাথে একটা উৎকট পোড়া তেলের গন্ধ নাকে আসতেছে। সে যখন ব্রিজের প্রথম স্প্যান বা ধাপের উপর পা রাখলো, তখন নিচ থেকে বয়ে যাওয়া পদ্মা নদীর পানির কোনো শব্দ শোনা যাচ্ছিল না, যেন পুরো নদীটা জমে গেছে বরফে, যার কারণে কোনো স্রোতের শব্দ শোনা যাচ্ছে না। অয়ন তার টর্চটা আলো ফেললো এবং সামনে এগোচ্ছিল, কিন্তু কয়েক পা সে যেতেই হঠাৎ করে সে থেমে গেল। সে শুনতে পেল তার পিছনে কেউ একজন খুব ভারী বুট পরে লোহার পাতের উপর দিয়ে হেঁটে আসতেছে, এমন একটা শব্দ সে পাচ্ছে। শব্দটা খুব ছন্দময়, যেন একদম তাল মেপে মেপে আসতেছে। অয়ন দ্রুত পিছনে ঘুরে টর্চ লাইটটা মারলো, কিন্তু কুয়াশার চাদরে ঢাকা আর কিছুই দেখতে পেল না। সে অনুভব করলো যে সে সময় এতটাই কুয়াশা পড়তেছিল যে টর্চ লাইটের আলোতে সামনে কিছু দূরও দেখা যাচ্ছিল না। সে ভাবলো হয়তো রেলওয়ের সিকিউরিটি কেউ হবে, তাই সে আড়ালে লুকানোর চেষ্টা করলো, কিন্তু শব্দটা হুট করে থেমে গেল। অয়ন যখন আবার হাঁটা শুরু করলো, সেই বুটের শব্দটা আবার শুরু হলো। এবার মনে হলো শব্দটা একটা নয়, বরং অনেকগুলো মানুষের পায়ের শব্দ। অয়ন তখন ভয় পেতে শুরু করলো যে এটা কিভাবে সম্ভব। আমি যখন হাঁটতেছি তখন সেই শব্দটাও মনে হচ্ছে যে হাঁটতেছে, অথচ সে আশেপাশে টর্চ লাইট দেখলে কোনো কিছুই দেখতে পাচ্ছে না। সে খুবই ভয় পেল। সে হার্ডিস ব্রিজের মাঝখানে একটি পিলারের কাছাকাছি এসে পৌঁছানোর পর দেখলো রেল লাইনের উপর একটি ম্যানুয়াল ট্রলি দাঁড়িয়ে আছে, যা ব্রিটিশ আমলে রেল কর্মীরা ব্যবহার করত।
ট্রলিটার উপরে কি আসলে কেউ নেই, কিন্তু সেটা নিজে থেকেই ধীরে ধীরে নড়ছে। অয়ন অবাক হয়ে ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে একটি ছবি তুলল। ফ্ল্যাশের সেই এক মুহূর্তের আলোতে সে যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখলো ট্রলিটির চারপাশে 4 জন মানুষ দাঁড়িয়ে আছে, যাদের পরনে খালি রঙের পুরনো ব্রিটিশ ইউনিফর্ম, কিন্তু তাদের কারোই ঘাড়ের উপর মাথা নেই। এটা দেখে অয়ন এতটা পরিমাণ ভয় পায় যে সে কি করবে সে বলতে পারতেছে না। সে আরও যেটা দেখলো যে সেই মানুষগুলো, মাথাবিহীন মানুষগুলো সে ট্রলিটা ঠেলতেছে, বরং ট্রলিটি তার শরীরের ভিতর দিয়ে পার হয়ে যাচ্ছে। কিন্তু সে মানুষগুলো মানে এতটা অবয়বের মতো, সে যখন দেখলো যে ট্রলিটা হলো সেই মানুষগুলো যখন ঠেলতেছে, আর তো সামনে থাকা মানুষগুলোর উপর দিয়ে সেই ট্রলিটা যাওয়ার পরও দেখা যায় সেই মানুষগুলো সেখানেই ঠাই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে মানুষের ভিতর দিয়ে সেই ট্রলিটা যাচ্ছে। এটা দেখে অয়ন বুঝতে পারলো যে এগুলো কোনো স্বাভাবিক মানুষ না, এগুলা অস্বাভাবিক কিছু, এবং সে অস্বাভাবিক একটা সমস্যার মধ্যে পড়েছে। সে আর কোনো কিছু চিন্তা না করে দ্রুত পায়ে দৌড়ানোর চেষ্টা করলো। কিন্তু সে যখন দৌড়ানোর চেষ্টা করলো তার পাগুলো মনে হচ্ছিল যে গতিই নাই। সে প্রাণপণে ছোটার চেষ্টা করছে, কিন্তু তার আসলে পাগুলো মনে হচ্ছে দৌড়াচ্ছে না, সে পাতার সাথে মনে হচ্ছে আটকে গেছে। তো এমন সময় হার্ডিস ব্রিজের সমান্তরালে থাকা লালন শাহ সেতু থেকে একটি ট্রাকের হর্ন বিকট শব্দে ভেসে এলো। সেই শব্দ অয়নের ঘোর কিছুটা কাটলো, কিন্তু সে দেখলো হার্ডিস ব্রিজের লোহার খাঁচার ওপর থেকে অনেকগুলো মানুষের ছায়া ঝুলে আছে। এখানে অনেক মানুষই আগে থেকে বলতো যে ব্রিজের কাজ চলার সময় অনেক শ্রমিক নিচে পড়ে মারা গিয়েছিল। আবার অনেকে বলে ব্রিজের স্থায়িত্বের জন্য যখন নরবলি দেয়া হয়েছিল সেই অশরীরী আত্মাগুলো যেন এখন অয়নকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। অয়ন দেখলো তার সামনে কুয়াশার ভিতর থেকে একটা প্রচণ্ড অবয়ব বেরিয়ে আসতেছে। লোকটা দেখতে একদম ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের মতো, হাতে একটা পুরনো নীল নকশা বা ম্যাপ। লোকটা অয়নের কাছে চলে আসলো এবং তার মুখহীন অবয়ব থেকে এক দীর্ঘশ্বাস ছাড়ল, যা পচা মাংসের গন্ধ বের হচ্ছিল। লোকটা তার হাড়গুলিকে আঙ্গুল দিয়ে নিচে অন্ধকার পদ্মা নদীর দিকে ইশারা করলো এবং একটা ভাঙা গলায় বলল, তোর ক্যামেরাটা ফেলে দে, নইলে ওরা তোকে নিচে নিয়ে যাবে। অয়ন দেখলো ব্রিজের রেললাইনের নিচ দিয়ে পিলারের গা বেয়ে অনেকগুলো কালো ছায়া উপরে উঠে আসতেছে। এই সময় অয়ন কি করবে, সে জ্ঞান হারিয়ে ফেলবে না এটা প্রতিবাদ করবে, সে বুঝতে পারতেছিল না। অয়ন দেখলো তারা সবাই অয়নের পায়ের দিকে হাত বাড়াচ্ছে, মানে হাঙুর পেরে পেরে চলে আসতেছে। অয়ন পাগলের মতো দৌড়ানো শুরু করলো এটা দেখে। সে ব্রিজে লোহার পাতগুলোর হোঁচট খেয়ে পড়ছিল, কিন্তু সে থামেনি। সে বারবার পড়তেছিল, মনে হচ্ছিল যে তাকে পেছন থেকে বা তার পাগুলো অবশ হয়ে যাচ্ছে, সে দৌড়াতে পারছে না, এত স্লো গতি। তারপরও সে পড়ে যাচ্ছে, আবার সে উঠে আবার দৌড়াচ্ছে। তার পিছনে থাকা ব্যাগটা তার মনে হচ্ছে যে কেউ খামচে ধরেছে, এবং তার গায়ের জ্যাকেটটাও মনে হয় যে কেউ চেপে ধরেছে। তো অয়ন কোনো কিছু না ভেবে এই শীতের রাতে তার ব্যাগ এবং জ্যাকেট সব কিছু ফেলে দিয়ে প্রাণপণে ছুটে পালিয়ে যায়। এবং যখন সে কোনো মতে ব্রিজের সীমানা পার হয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালো, তখন সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এরপরে আর তার কিছুই মনে নেই। তো তারপরের দিন সকালে স্থানীয় লোকজন তাকে লাইনের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে। অয়নের ক্যামেরা ব্যাগটা পাওয়া গিয়েছিল ঠিক সেই হাওড়া ব্রিজ বা হার্ডিস ব্রিজের উপরে, যেখানে সে ফেলে রেখেছিল। কারণ সেখানে আসলে কেউ যেত না, যার কারণে সেই জিনিসগুলো সেখানে অক্ষত অবস্থায় ছিল। কিন্তু পরবর্তীতে সেই ক্যামেরা এবং ব্যাগটা স্থানীয় লোকজন এনে সেই অয়নকে দেয়, এবং অয়ন বুঝতে পারে যে এই এলাকার মানুষেরা যে এই ব্রিজটা নিয়ে ভৌতিক ঘটনাগুলো বলতো তা কখনোই মিথ্যা নয়, এগুলো আসলে পুরোপুরি সত্য। এরপর অয়ন বুঝতে পারে এবং সে এই বিষয় নিয়ে একটা চিত্রও তৈরি করে, যেটা তার ইউটিউব চ্যানেলে পাবলিশ করে। তো এই ছিল ঘটনা। আমাকে এটা পাঠিয়েছেন অয়ন ভাই। এটা তার বাসা হচ্ছে ময়মনসিংহে। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তার আর ডিটেলস দেওয়া তিনি মানা করেছেন, তো এতটুকুই ছিল।
আমি জানি না ঘটনাটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নতুন নতুন ভয়ের গল্প শুনতে, ঘটনা শুনতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। নমস্কার রাসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই, যদি ভালো লাগে আপনি শোনাবেন। আমি অনেক দিন ধরেই ঘুরতে ফেমে শুনি, লগভগ 8-9 বছর হয়ে গেছে। তো পেশাতে আমি একজন বিএসএফে চাকরি করি। আমার নাম নকুল। সাল 2017 অক্টোবরের 14 তারিখ ছিল। সেদিন আমি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, আমার ইন্ডিয়া সাইডে মিজোরাম বলে এক জায়গা আছে যেখানে বাংলাদেশের বর্ডার লাগে, সেখানে আমি ডিউটি করছিলাম। বর্ডারটা আমার এমন ছিল, সেখানে কোনো তারবন্দি ছিল না, তার কাটা ছিল না। একটা নদী গেছিল, নদীর ওই পার বাংলাদেশ ছিল, নদীর এই পার ইন্ডিয়া ছিল। তো আমরা নৌকাতে নদীর মাঝখানে ডিউটি করতাম। তো সেই রাতে আমি সেকেন্ড শিফটে ডিউটিতে ছিলাম। লগভগ 2-2:30টার সময় আমি ডিউটিতে তেনাত ছিলাম, ওখানে নৌকাতে বসে বসে ডিউটি করছি এবং বাংলাদেশের দিকে তাকিয়ে আছি। জ্যোৎস্না রাত ছিল। জ্যোৎস্না রাতে আমি বাংলাদেশের দিকে তাকিয়ে অবজারভেশন করছিলাম। তো এমন সময় দেখি নদীর ওই পাশ থেকে দুজন মানুষ কাঁধে একটা ঝোলা নিয়ে সে আস্তে আস্তে বাংলাদেশের সাইডের যে নৌকাগুলো আছে সেই নৌকার দিকতে চড়ে আসছে। কেন রাতের বেলা এত দূর থেকে দেখতে পেয়েছি, নদীটা বেশি বড় ছিল না। নদীটা যদি চওড়া হিসাব করা যায়, চওড়াতে খুব জোর হলে 0.5 কিলোমিটার ছিল। তো আমি নদীর মাঝ বরাবর ছিলাম, সেহেতু নদীর ওই পার পুরো দেখা যাচ্ছিল পূর্ণিমাতে। তো আমি ভেবেছি হয়তো রাতের বেলা আমাদের এই সাইডেও, আমি বাংলারই, কলকাতায় বাড়ি, বাংলাদেশ আমার দেখা আছে, জানা আছে, তো একই রকম লাগে। আমার ওয়েস্ট বেঙ্গল, আমার বাংলাদেশ সব একই রকম। তো আমাদের লাইফস্টাইল, আপনাদের লাইফস্টাইল সবই একই লাগে, একই কালচার আমাদের। তো আমি ভেবেছি হয়তো মাছ ধরার উদ্দেশ্যে তারা এদিকে আসছে, আমাদের দিকে আসছে। তো আমি সেই হিসাবে তাকে দেখেই গেছি, নাকি কিছু বলেছি। আর নর্মালি আমার তখনও ভয় লাগেনি। তো আমি এটাই ভেবেছি যে সকালের দিকে, ভোর দিকে যদি তারা মাছ ধরে, মাছ পায়, তো আমি তাদের কাছ থেকে কিছু মাছ কিনেও নিয়ে যাব, কিংবা আমি তাদের কাছ থেকে 1-2 মাছ চাইব। সেই হিসাবে আমি কিছু বলিনি। সেখান থেকে তারা আমার নৌকার পাশ থেকে মোটামুটি 15 মিটার দূর থেকে তারা নৌকাটা ওভারটেক করলো, এবং আমি তাকে জিজ্ঞাসাও করলাম যে মাঝি ভাই মাছ ধরতে যাচ্ছেন কি? তো তারা কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পরে তারা পূর্ব থেকে পশ্চিম দিকে নদীটা প্রবাহিত হচ্ছিল, তো পূর্ব থেকে পশ্চিম দিকে স্রোতের অনুকূলে তারা যাচ্ছিল। তো যেতে 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 তারা আবার ঘুরে স্রোতের প্রতিকূলে যাওয়া শুরু করলো। প্রতিকূলে যখনই যাওয়া শুরু করছে তখনই আমার সন্দেহ হচ্ছে, নদী স্রোতের বিপরীত সাইডে যখন নৌকাটা চলে তো প্রচুর পরিমাণে নৌকাটার বাধা পড়ে, বৈঠাটা বেশি জোরে বইতে হয় এবং নৌকাটা স্লোলি চলে, আস্তে আস্তে ধীরে ধীরে চলে। তো আমি ভালো করে অবজারভেশন করে দেখলাম নদীর অনুকূলে যেমনভাবে নৌকাটা চলছিল তার থেকে বেশি দ্বিগুণ স্পিডে প্রতিকূলে চলছিল। তো আমি কিছু বলিনি। এমন সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে বারবার এখান দিয়ে যাওয়া আসা করছো কেন? তারা আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি, শুধু এইটুকু বললো, আমার একটা গোঙানি আওয়াজ এইটুকু আসলো, যা করছিস কর, চুপচাপ থাক। তো আমি চুপচাপ ওখানে দেখে গেলাম। তো বললাম যে একজন মানুষ আমাকে এরকম থ্রেট দিল। তো নৌকার পিছনে আমি যখন যাওয়া শুরু করি, তার পিছনে নৌকাটা আমি বইতে বইতে নৌকাটার পিছন করি, কিন্তু নৌকাটা আমি ধরার মতো ক্ষমতা আমার ছিল না, যে পরিমাণে নৌকাটা জোরে যাচ্ছিল। এমন সময় নৌকাটা ঘুরে আমার নৌকার দিকে ধাক্কা মারার জন্য চেষ্টা করেছে। তো ধাক্কা মারতে গেলে নৌকাতে একটা ঝাঁকি লাগে, সেই ভয়ে আমি নৌকাটা ডান দিক থেকে বাদিকে, বাদিক থেকে ডান দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু না,
নৌকাটা কাছে আসার সাথে সাথে আমি কোনো কিছু ফিল করতে পারলাম না। নৌকাটার মধ্যে নৌকা চলে গেল না সাইড হয়ে গেল, আমি কিছু বুঝতে পারিনি। এক লাফে দুটো মানুষই আমার নৌকার উপরে উঠে দাঁড়ালো। নৌকা যখনই আমার নৌকার উপরে যখনই ওরা লাফিয়ে এসছে, তো আমি সঙ্গে সঙ্গে টর্চ মেরেছি। টর্চ মারার সাথে সাথে আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো কিছু আমার মনে ছিল না। কঙ্কাল, জানি না কঙ্কাল ছিল কিনা, কঙ্কালের উপর দিয়ে যদি কোনো লোমহর্ষক কোনো জিনিস থাকে, আর অনেকটা গরিলার মতো পুরোপুরিভাবে আমার উপরে ধেয়ে আসে। আর আমার যতটুকু মনে ছিল, হাতে তাদের দুখানা বড় বড় মানুষের যে মাথার খুলি থাকে, খুলি টাইপের কিছু দিয়ে আমার উপরে আঘাত করার চেষ্টা করেছিল। আমি ওখান থেকে ভয়ে নৌকা থেকে লাফ মারার সাথে সাথে নদীর নৌকাটা এদিক থেকে ওদিক করতে করতে আমি কখন যে নদীর প্রতিকূলে চলে গেছিলাম আমি নিজেই জানি না। তো লাফ মারার সাথে সাথে আমি নিচে মাটি পাই। আমি সাঁতার কাটতে জানতাম, তো সাঁতার কাটার ফলে আমি আস্তে আস্তে কোনো রকম বাংলাদেশ সাইডের নদীর ধারের সাইডে চলে পৌঁছে গেছি। কিন্তু আমাকে কোনো রকমভাবে নদী থেকে উঠতে দেয়নি। প্রচুর পরিমাণে আমাকে দুজন মিলে চেপে ধরে নদীর নিচে, জলের নিচে ঠেসে দেওয়ার চেষ্টা করছে। অশরীরী শক্তি কাকে বলে সেদিন আমি ফিল করেছি, অনুভব করেছি যে অশরীরী শক্তি কাকে বলে। একটা মানুষের শরীরে এত শক্তি থাকে না যে পরিমাণে তারা আমার সাথে টর্চারিং করেছে সেই রাতে। তো অনেক কষ্টে আমি কোনো রকম উঠলাম, কোনো রকম উঠে চেঁচাতেও পারছি না, গোঙানোর মতো আওয়াজ হচ্ছে, এত চেষ্টা করছি চেঁচাবো কিন্তু আমার কেউ মনে হচ্ছে গলা চেপে ধরেছে। তো সেদিন আমি অনেক কষ্ট করে কোনো রকমভাবে সাইডে ওঠার পরে বাংলাদেশের 2-4 লোক দেখতে পেয়ে আমি চেঁচানো শুরু করেছি। তখন লাগভাগ সকাল হয়েই গেছে, 4টে 4:30 বেজেই গেছে। কৃষকরা মাঠে চাষ করার জন্য সাইড দিয়ে জমি যাচ্ছিল, তারা আমাকে দেখে দৌড়ে এসছে। মানুষগুলো যখন দৌড়ে আসছে, আমি সব থেকে বেশি ভয় তখন পেয়েছি। রাতের বেলা প্রথম যখন এই অশরীরী আত্মাগুলোকে আমি দেখেছি, তখন সেই মানুষগুলোরই মতো লাগছিল। আর আমার মনের মধ্যে তখন এটাই মনে হচ্ছিল ওরাও অশরীরী আত্মা। তো আমি এত কিছু দেখার পরে আমি কখন অজ্ঞান হয়ে গেছি নিজেই জানি না। সকালবেলা আমার যখন ঘুম ভাঙে তখন আমি নদীর প্রতিকূলে আছি। আপনাদের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ যারা আছে, সেই কোনো সিপাহীদের কাছে খবর দেওয়ার পরে তারা আমাকে সেখানে নিয়ে যায় এবং সবার শেষে শ্মশান মানে আমাকে ইন্ডিয়াতে ওয়াপাস করে, ফেরত দেয়। তো আমার এই ছোট ঘটনা এতটাও ভয়ানক ছিল কিনা জানি না। আপনার ভালো লাগলে আপনি শেয়ার করবেন। আর এটা আমার সাথে সত্যি সত্যি ঘটেছে, আর যেটা সত্যি আমি সেটাই আপনাকে শেয়ার করলাম। কে বিশ্বাস করলো না করলো সেটা আমার তো কোনো সমস্যা নেই, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা আমার লাইফের সাথে ঘটেছে, চাই সেটা ভয়ানক হোক কিংবা খারাপ হোক কি ভালো হোক কি কম ভয়ের হোক, বাট যেটা ঘটেছে আমি আপনাকে সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে আপনি শেয়ার করবেন। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, এই মাহিন মিয়া যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনাবাজার গ্রামে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2001 কি 2 সালের দিকে। এই মেঘনাবাজার গ্রামেরই ঘটনা এটা। ওখানে সুতা থেকে কাপড় তৈরি করার বিভিন্ন মেশিন রয়েছে, এগুলোকে পাওয়ার লুম বলা হয়। ওই গ্রামেরই একজন ব্যক্তি, নাম মোহাম্মদ আবুল মিয়া। এই আবুল মিয়া উনি ঘটনাটি এই মাহিন মিয়া ভাইকে দিয়েছিলেন। তো যার সাথে ঘটে তার নাম হচ্ছে আবদুল্লাহ। এই 2001 কি 2 সালে এই আবদুল্লাহ পাওয়ার লুমে কাজ করতেন। আর ওই সময়ে নরসিংদীতে বিদ্যুৎ সাপ্লাই এখন যেরকমটা রয়েছে, আগে এতটা ছিল না। ঘন ঘন ইলেকট্রিসিটি চলে যেত, রাতের বেলা প্রায়শই ইলেকট্রিসিটি চলে যেত। আর পাওয়ার লুম কিন্তু এটা 24 ঘন্টাই কাজ করতে হতো আর কি। বিভিন্ন জন বিভিন্নভাবে কাজ করতেন। কেউ ডে শিফটে কাজ করতেন, কেউ নাইট শিফটে কাজ করতেন, কেউ 7 দিন ডে শিফটে করতেন, 7 দিন নাইট শিফটে করতেন। এইভাবেই প্রত্যেককেই নাইট শিফটে কাজ করতেই হতো। এই যে আবদুল্লাহ ভাই, তো
তো ওনারা হচ্ছে দুই ভাই, একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম হলো আব্দুল মান্নান। এই দুই ভাইয়ের সাথে আবার বনিবনা হচ্ছিল না, দুই ভাইয়ের সাথে জমি জমা নিয়ে বিভিন্ন ইস্যুতে ঝগড়াঝাটি মারামারি লেগেই থাকতো আর কি। যদিও বা দুইজনের বাড়ি পাশাপাশি, কিন্তু কেউ কারোর সাথে ওভাবে কথা বলতেন না, খুব দরকার ছাড়া আসলে কথা বলতেন না, কারণ পারিবারিক ইস্যুতে তো ঝগড়া লেগে থাকতো এই জন্য আর কি। তো এক রাত্রে কি হয়, এই আব্দুল্লাহ ভাই উনি পাওয়ার লুমের যেখানে আসলে দায়িত্বে ছিলেন, যেই মেশিনটাতে যেই অংশ, সেখানে গিয়েছেন, ডিউটি চলছিল, হঠাৎ করেই ইলেকট্রিসিটি চলে যায়। রাতের বেলা হামেশাই ইলেকট্রিসিটি চলে যেত, এটা একটা রুটিন ওয়ার্কের মতোই হয়ে গিয়েছিল আর কি। ওই দিন আবার বেশ ঝড় বৃষ্টিও হয়েছিল সন্ধ্যার পরে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে যায়, রাত 2:30 3টা বেজে যায়, ইলেকট্রিসিটি আর আসে না। তখন আব্দুল্লাহ ভাই চিন্তা করলেন ইলেকট্রিসিটি যেহেতু আসছেই না, এক কাজ করি, ইনচার্জকে বলে বাড়িতে চলে যাই। তো উনি ইনচার্জকে বলে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িটা খুব বেশি দূরে না, বাড়িতে যাওয়ার পথে একটা মোটামুটি ছোট একটা রাস্তা পাড়ি দিতে হয় 10-15 মিনিটের, এরপরেই ওনার বাড়ি। উনি যেই পথ দিয়ে রওনা দেন, ওনার হাতে একটা টর্চ লাইট ছিল। উনি যখন হেঁটে হেঁটে আসছিলেন রাতের বেলা একা একা, একটা আম গাছের কাছে আসেন, অনেক পুরনো আম গাছ ওটা। ওনার কাছে মনে হলো যে ওই আম গাছটা নড়ছে। প্রচণ্ড ঝড় হলে কোনো একটা গাছ যেভাবে দুলতে থাকে ঠিক ওভাবেই নড়ছে, আশেপাশের কোনো গাছ নড়াচড়া করছে না। মানে মনে হচ্ছে যে ওই ডালেই বা ওই গাছেই যত সমস্যা, অন্য সব গাছ একদম ঠিকঠাক। সন্ধ্যার পরে ঝড় বৃষ্টি হলেও এখন কিন্তু কোনো ঝড় বৃষ্টি নাই এবং বাতাসও নাই, তারপরে ওই গাছটা ওরকম হচ্ছে। ওনার হাতে টর্চ লাইট ছিল, উনি কি করেছেন, ওই টর্চ লাইটটা ওই গাছের দিকে মেরেছেন, গাছের উপরের দিকে মেরেছেন, বিভিন্ন ডালে টালে মেরেছেন, যে কেন এরকমটা হচ্ছে। উনি মারার পরেও দেখলেন গাছ ওরকমই হচ্ছে, নড়াচড়া করছে, বেশ ভালোই নড়াচড়া করছে। তো উনি আর ওইখানে দেরি না করে চলে আসেন, বুঝতে পারেন নাই যে আসলে কি সমস্যা। এর 2-3 দিন পর আবারও একই ঘটনা রাতের বেলা। তখন রাত আনুমানিক 3:30টার মতো বাজে, ইলেকট্রিসিটি চলে যায়। তো উনি তখন ইনচার্জকে বলে বাড়ির দিকে রওনা দিয়েছেন। উনি যখন হেঁটে হেঁটে আসছিলেন একা একা, তখনও কিন্তু হাতে টর্চ লাইট ছিল। ওই আম গাছের কাছে যখন এসেছেন, তখন দেখেন একই অবস্থা, সব গাছ ঠিকঠাক, ওই আম গাছটা নড়াচড়া করছে। এইবার উনি আবারও ওই আম গাছের দিকে টর্চ লাইট মেরেছেন, বিভিন্ন ডালে মেরেছেন, নিচ দিকে মেরেছেন, উনি কিছুই দেখতে পান না, কোনো অবয়বও দেখতে পান না। এরপর উনি হঠাৎ করে দেখতে পান যে ওনার টর্চ লাইটটা জ্বলছে না। টর্চ লাইটটা কোনোভাবে উনি জ্বালাতে পারছেন না, নিভে গেছে। মনে হচ্ছে ভিতরে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে হঠাৎ করে, অথচ এটা ভালোই ছিল, হঠাৎ করে এরকমটা হয়েছে। এইটা দেখার পর উনি দ্রুত ওখান থেকে চলে আসার জন্য যখনই পা চালানো শুরু করেছেন, এরপর উনি ফিল করেন কে যেন ওনার 2 হাত খপ করে ধরে ফেলেছে এবং ওনাকে শূন্যে তুলে ফেলেছে। উনি কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু, এবং শূন্যে যখন তুলে ফেলেছে তখন উনি শূন্যে ওঠার পর ওনাদের যে গ্রাম, সেই গ্রামের কিছু ঘরবাড়ি, এমনকি ওনার যে ঘরবাড়ি, এইটা উনি দেখতে পেয়েছেন। মানে এতটা উঁচুতে উনি উঠে গেছেন। ওনাকে আস্তে আস্তে আর একটা দিকে সরিয়ে নিয়ে যাচ্ছে। ওরা 2 হাত চেপে ধরে রেখেছে। আমাদের 2 হাতের যেই কোনোই বা কোনোই থেকে উপরের অংশ, কাঁধ, মনে হচ্ছে এই 2 কাঁধের 2 জায়গায় কেউ খপ করে ধরে উঁচু করে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ওনার বাড়ির কাছাকাছি একটা বড় বাঁশঝাড়ও ছিল। বাঁশঝাড়ের বেশ লম্বা লম্বা বাঁশ, অনেক লম্বা বাঁশ মানে খাড়া হয়েছিল। এর মধ্যে ওনার পায়ের সাথে একটা বাঁশের খাড়া অংশ সজোরে আঘাত লাগে, উনি বেশ ব্যথাও পান। কিন্তু কারা তাকে ধরে নিয়ে যাচ্ছে, কারা উঁচু করে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এটা উনি দেখতে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পরে দেখতে পেলেন যে উনি আস্তে আস্তে নিচে নেমে আসছেন। মোটামুটি 5 থেকে 7 হাত মাটি থেকে উপরে থাকতেই ধপাস করে ওনার হাত ছেড়ে দেয় এবং উনি একটা ক্ষেতের মধ্যে গিয়ে পড়েন। উনি বুঝতে পারেন এটা একটা মরিচের ক্ষেত। এরপরেই উনি দেখতে পান 40 থেকে 50টার মতো অবয়ব, মানুষের মতোই অবয়ব, তবে বেশ লম্বা লম্বা, চিকন চিকন। চেহারা বোঝা যাচ্ছে না, হাত পা বোঝা যাচ্ছে, এগুলো 4 দিক থেকে চলে এসেছে। আর একটা অবয়ব এসে ওনার পিঠে সজোরে মেরেছে এক লাথি। এই লাথিগুলোর আঘাত কিন্তু আমরা যেভাবে কাউকে আঘাত করলে
সে যেরকম ফিল করে বিষয়টা এরকম না, মনে হচ্ছে কোনো একটা দমকা বাতাস এসে তাকে আঘাত করছে। যখনই এরকম একটা আঘাত এসে লাগে, সে উড়ে গিয়ে আরেকটা জায়গায় পড়ে, আর একটা অবয়ব আবার লাথি মারে, সে উড়ে গিয়ে আরেকটা জায়গায় পড়ে। মনে হচ্ছে সে একটা ফুটবল আর এরা হচ্ছে প্লেয়ার, ফুটবলকে নিয়ে তারা ইচ্ছা মতো খেলাধুলা করছে। এভাবে দীর্ঘ সময় চলতে থাকে। এরপর ওনার কোনো জ্ঞান ছিল না, কিছুক্ষণ পরে উনি তো জ্ঞান হারিয়ে ফেলেন। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখতে পান উনি ওনার বাড়িতেই আছেন, পরিবারের সদস্যরা তাকে ঘিরে রেখেছে। পরিবারের সদস্যরা জানান যে ভোরের দিকে ধপাস করে একটা আওয়াজ আসে উঠোনের উপরে, এরপর গোঙানির শব্দ। তখন বাড়ির সদস্যরা বাইরে বের হয়ে এলে দেখতে পান এই আব্দুল্লাহ ভাই উঠোনে পড়ে রয়েছেন, তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন। তখন তাকে উঠিয়ে নিয়ে আসা হয়। কেন এমনটা হয়েছিল উনি বিষয়টা খুলে বলেন, রাতের বেলা কি ঘটনা ঘটেছে। ওই দিনের মতো তো এই পর্যন্তই, একজন হুজুর ডেকে ঝাড়ফুঁক করানো হয়, ওই ঝাড়ফুঁক পর্যন্তই। ওই রাত্রে মানে দিন চলে গেল, রাতের বেলা এই আব্দুল্লাহ ভাইয়ের স্ত্রী উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে কয়েকটা অবয়ব, চেহারা বোঝা যায় না, তাকে বলছেন যে তোর স্বামী আমাদেরকে খুব বিরক্ত করেছে, বারবার বিরক্ত করেছে। আমরা রাতের বেলা একটা গাছে খেলাধুলা করি, সে বারবার টর্চ লাইটের আলো ফেলে আমাদেরকে খুব বিরক্ত করেছে, আমাদের ক্ষতিও করেছে। ওকে শেষবারের মতো ফেরত দিয়ে গেলাম, এরপরে কিন্তু আর ফেরত দেব না। আর এরপর আমরা যেন ওর সাথে কোনো ধরনের কোনো খারাপ আচরণ না করে, এই জন্য তোদেরও একটা করণীয় আছে। 3টা মুরগি এবং 7 কেজি মিষ্টি বট গাছের নিচে দিয়ে আসবি। ওখানে একটা বট গাছ ছিল আর কি, কাছাকাছি একটা জায়গায়, বেশ অনেক পুরনো বট গাছ, ওটার বয়স যে কত কেউ বলতে পারে না। তো ওই বট গাছের নিচে দিয়ে আসতে বলা হয়েছিল। তো এই বিষয়টা যখন সকালবেলা উনি জানান, পরিবারের সদস্যরা কেউই এই বিষয়ে আসলে পাত্তা দিলেন না, কোনো গুরুত্বই দিলেন না। এর মধ্যে আব্দুল্লাহ ভাই কয়েকদিন অসুস্থ থাকার পর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যান। আবারও উনি ওনার ওই পাওয়ারলুমের যে চাকরিটা এটা করতে থাকেন। 3-4 দিন পর উনি ভোরবেলার বাড়িতে আসেন নাই। ওনার ওই দিন রাত্রেও ডিউটি ছিল, তো ডিউটি শেষে আর বাড়িতে আসেন নাই। বাড়িতে আসে না সকালবেলা ওনার শার্টের একটা অংশ একটা কালভার্টের নিচে, যেখান দিয়ে পানি বয়ে যায়, ওইখানে পাওয়া যায়। ওনার শার্টের আর একটা অংশ আর একটা জায়গায় দূরে পাওয়া যায়। উনি বাড়িতে যখন আসেন নাই, উনি ওনার স্ত্রী কে তো আসলে বলে যেতে মানে পারেন নাই যে উনি কোথায় যাচ্ছেন কি। উনি তো বলেছেন যে সকালবেলায় চলে আসবেন। সকালবেলা ওনার স্ত্রী খোঁজাখুঁজি শুরু করেছে। এর মধ্যে ওনার স্ত্রী মূলত মাঠের একটা জায়গায় একটা অংশ দেখতে পান, যে তার স্বামীর শার্টের একটা ছেঁড়া অংশ। এরপর উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। এর মধ্যে লোকজন যখন জেনে যায় যে এরকম শার্টের অংশ পাওয়া গেছে, আর একজন বলে যে এরকম শার্টের একটা অংশ তো কালভার্টের নিচে পাওয়া গেছে, সেটাও নিয়ে আসা হয়। আর একটা অংশ বাঁশঝাড়ের কাছে পাওয়া গেছে, সেটাও নিয়ে আসা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে আব্দুল্লাহ ভাইয়ের সাথে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। পরিবারের সদস্যরা দ্রুত ভালো একজন হুজুরের সাথে দেখা করেন, ওই এলাকারই হুজুর। তো ওনার সাথে যখন দেখা করেন তখন উনি বলেন যে আচ্ছা আমাকে একটু শুরু থেকে খুলে বলো তো কি হয়েছিল। তখন এই স্বপ্নের বিষয়টা ওনার স্ত্রী বলেন। হুজুর শুনে বলেন যে আচ্ছা এই কাজটা তোমরা কেন করতে দেরি করলা, এটা করলে তো এই সমস্যা হতো না। নিশ্চয়ই এমন কোনো ঝামেলা হয়ে গেছে যেটা এখন সমাধান করা অনেক জটিল হয়ে যাবে। হুজুর কিছু সময় নিলেন, উনি ওনার জিনদের সাথে কথা বলবেন এই বিষয়ে আসলে কি তথ্য পাওয়া যায়। তো হুজুর কিছুক্ষণ সময় নিয়ে আলাদা একটি ঘরে চলে গেলেন। উনি ওনার জিনদেরকে ডাকেন। জিনদের কাছ থেকে যেটা জানতে পারলেন সেটা খুবই অদ্ভুত এবং রহস্যময় ব্যাপারও বটে। জিনেরা জানান যে যেহেতু জিনেরা স্বপ্নে তার স্ত্রীকে জানিয়েছিলেন একটা জিনিস দিতে হবে, তারা সেটা ভ্রুক্ষেপ করেন নাই। ওই রাত্রেও ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আর রাতের ওই সময়টাতে ইলেকট্রিসিটি গেলে আর সাধারণত আসে না সকালের আগে। এই জন্য রাতের বেলা যখন ইলেকট্রিসিটি চলে যায় অনেকেই তখন ওই পাওয়ারলুমের কাজটা ছেড়ে বাড়ির দিকে চলে যান। এখন অবশ্য অবস্থার অনেক উন্নতি হয়েছে। এটা 2001-2 সাল, আজ থেকে প্রায় 24-25 বছর আগের কথা বলছি আর কি, সেই হিসাবে আর কি। তো যাই হোক, যিনারা বলেন যে ওই রাত্রে ওনারা অনেকেই চলে গিয়েছিলেন, সেই হিসাবে আব্দুল্লাহ উনিও
এই পাওয়ার লুমের কাছ থেকে বাইরে বেরিয়ে যান বাড়ির উদ্দেশ্যে। যখন ওই আম গাছের কাছে উনি আসেন তখন হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে যায়, আর ওখান থেকে জিনেরা তাকে অপহরণ করে। তাকে এখন আটকে রাখা হয়েছে সেই শতবর্ষী পুরনো বট গাছের ওখানে, কিন্তু ওই বট গাছের ওখানে গেলে কেউ তাকে দেখতে পাবে না, কোনো ডালে বা কোনো কোটরে তাকে খুঁজে পাওয়া যাবে না। তাকে এমনভাবে ওখানে আটকে রাখা হয়েছে যে উনি সবাইকে দেখবেন কিন্তু কেউ তাকে দেখতে পাবে না, এমন এক রহস্যময় বাঁধন দিয়ে তাকে রাখা হয়েছে। আর সে এখন অজ্ঞান অবস্থায় আছে। তাকে যখন ওখান থেকে অপহরণ করা হয় তখন তিনি অজ্ঞান হয়ে যান, এখন অজ্ঞান অবস্থাতেই আছেন, ওনার এখনো জ্ঞান ফেরে নাই। তবে এই অবস্থাতে উনি 2-3 দিন স্টে করলেই মারা যাবেন। এটা জিনেরা জানিয়ে দেন হুজুরকে। হুজুর এসে বিষয়টা বলেন, এখন সমাধান কি? তখন হুজুর বলেন, আজ সন্ধ্যার পরেই এই কাজটা করতে হবে, সমাধানটা অন্যভাবে করতে হবে। সমাধান এমন কাউকে দিয়ে করাতে হবে যিনি এই আব্দুল্লাহ ভাইয়ের রক্তের সম্পর্কের কেউ। এখন আব্দুল্লাহ ভাইয়ের সন্তানরা তখনও তো আসলে ওরকম বড় ছিল না। তার রক্তের সম্পর্কের মধ্যে তার একমাত্র ভাই আব্দুল মান্নান ছিলেন। এখন আব্দুল মান্নানের সাথে তো তার বেশ দ্বন্দ্ব, শত্রুতা যতই থাক, আপন ভাই তো। নিজের ভাইয়ের এইরকম ভয়ঙ্কর একটা ঘটনা উনি দেখবেন, শুনবেন, এটা তো উনি আশা করেন নাই। আব্দুল মান্নান ভাইকে যখন হুজুর বলেন যে এরকম একটা ব্যাপার, তোমাকে সাহায্য করতে হবে, উনি এক বাক্যে রাজি হয়ে যান, ঠিক আছে আমি সাহায্য করব, কোনো সমস্যা নেই, আমার ভাইকে আমি ফেরত চাই। হুজুর সন্ধ্যার পর ওই বাড়িতে এসে প্রথমে একটা বৃত্ত করে বসেন, এরপর ওনার ডান পাশে একটা বৃত্ত, বাম পাশে একটা বৃত্ত আঁকেন। ওনার ডান পাশের বৃত্তের মধ্যে এই আব্দুল মান্নান ভাইকে বসতে বলেন, বাম পাশের বৃত্ত ফাঁকাই থাকে। এরপর উনি ওনার মতো করে রুকিয়া শুরু করতে থাকেন। এর কিছু সময় পরেই, খুব বেশিক্ষণ লাগে নাই, কিছু সময় পরেই এই আব্দুল মান্নান ভাইয়ের শরীরে কাঁপুনি আসতে থাকে। সবাই বুঝতে পারেন আব্দুল মান্নান ভাইয়ের শরীরে অশরীরী কোনো কিছু ভর করছে। মোটামুটি 1-2 মিনিট এরকম অবস্থা থাকে। এরপরই আব্দুল মান্নান ভাই নিজে থেকেই ভয়ঙ্কর একটা শব্দে কথা বলতে থাকেন, এই হুজুর আমাকে কেন ডাকছিস বল। তখন হুজুর বলতে থাকেন যে তুই কেন আব্দুল্লাহকে নিয়ে গেছিস। তখন ওই জিন বলতে থাকে, ও আমাদের সাথে একবার না বারবার বেয়াদবি করেছে, আমরা এই বেয়াদবির সমাধানও দিয়ে দিয়েছিলাম কিন্তু ওরা শোনে নাই। রাতের বেলা গাছে হঠাৎ করে আলো ফেলা এটা আমাদের জন্য ক্ষতিকর। এটা বহু বছর আগে থেকেই ময় মুরব্বীরা তারা মানুষদেরকে শেখান। তারপরেও এই জিনিসটা ও কেন করলো? ও তো জানতো রাতের বেলা গাছে এভাবে আলো ফেলতে হয় না, গাছের উপরের দিকে আলো ফেলতে হয় না, তারপর ওই কাজটা করেছে। একবার না 2 বার করেছে। 2 বার করার পর ওকে জানে মারি নাই, আমরা ওকে ফেরত দিয়ে গেছিলাম। তারপর একটা শর্ত দিয়েছিলাম, সেটাও পূরণ করে নাই। এই কারণেই মূলত পরবর্তী সময়ে তাকে আমরা মওকা মতো পেয়ে তুলে নিয়ে গেছে, ওকে ফেরত দেব না, ওকে মেরেই ফেলবো। এই কথা বলার পরপরই ওই জিনটা এই মান্নান ভাইয়ের শরীর ছেড়ে বেরিয়ে চলে যায়। তখন হুজুর ওই আব্দুল্লাহ ভাই এবং মান্নান ভাইয়ের পরিবারকে বলতে থাকেন যে বিষয়টা এইভাবে সমাধান হবে না, আমি আজকেই একটা ব্যবস্থা করছি। হুজুর কি করেছেন? হুজুর একটা লাঠি দিয়েছেন, যে লাঠির মাথায় লোহা জাতীয় কোনো একটা জিনিস বাঁধা রয়েছে। এটা ওই মান্নান ভাইকে দেন। মান্নান ভাইকে দিয়ে বলেন যে তোমাকে আমি একটা মোমবাতি দিচ্ছি, এটা জ্বালিয়ে তুমি হাঁটতে হাঁটতে ওই বট গাছের কাছে চলে যাবা একা একা, আর এই লাঠিটা সাথে নিয়ে যাবা। মোমবাতিটা ওই বট গাছের শিকড়ের কাছে রেখে একটা শিকড় কেটে ফেলবা এবং ওই শিকড়টা তুমি নিয়ে আসবা। এই বুদ্ধিটা উনি দেন। তবে ওনার শরীরের উপর যেহেতু জিন পজেসড হয়েছিল আর কি, যার কারণে ওনার শরীরটা দুর্বল ছিল, উনি ওই রাতে এই কাজটি করতে পারবেন না, ওরকম তার শারীরিক অবস্থা ছিল না। পরের দিন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তো সত্যি পরের দিন সন্ধ্যাও না, বেশ রাত্রেই, রাত 11টা-12টার দিকে, যেহেতু একা একা যেতে হবে আর গভীর রাত্রে যেতে হবে, ঠিক হুজুর আগের রাত্রের মতো ওই যে প্রসেসটা বলেছেন সেই প্রসেস অনুযায়ী আব্দুল মান্নান ভাই যেতে থাকেন। মূলত এই প্রসেসটা ওই হুজুরের জিনেরা শিখিয়ে দিয়েছিলেন যাতে করে খুব সহজেই আব্দুল্লাহ ভাইকে উদ্ধার করা যায়। তো ওই রাত্রে আব্দুল মান্নান ভাই উনি হাতে ওই লাঠিটা নিয়ে আর একটা ধারালো দা নিয়ে আর মোমবাতি নিয়ে
চলে যান ওই বটগাছের কাছে। বটগাছের কাছে উনি স্বাভাবিকভাবেই যান, সেখানে গিয়ে মোমবাতিটা উনি ধরিয়েছেন। ধরানোর পর যখনই হাতে থাকা দা দিয়ে উনি বটগাছের শেকড়ে আঘাত করেছেন, তখন উনি দেখতে পান যে ওই শেকড় থেকে রক্ত বের হচ্ছে। যতবার কোপ দেন মনে হচ্ছে বটগাছের উপর থেকে কোনো একটা কাক বা কোনো একটা কালো রঙের পাখি মরে নিচে পড়ে। উনি এটা দেখছিলেন, তারপর উনি কাটছেন, সমানে কাটছেন, অল্প সময়ের মধ্যে উনি কেটে ফেলেন। কেটে ফেলে যখনই উনি ওই শেকড়টা হাতে নিয়ে রওনা দিয়েছেন, তখনই পেছন থেকে ভয়ঙ্কর কণ্ঠে কেউ ডাকে, যে আব্দুল মান্নান, আমাদেরকে মেরে তুই তোর ভাইকে বাঁচাবি? আমাদের কতগুলো সদস্যকে হত্যা করছিস তুই চিন্তা করছিস একবার? কাজটা কি ভালো করলি? দাঁড়া, তোকে দেখছি। এই কথা বলার সাথে সাথে চারদিকে শো শো শব্দ শুরু হয়ে যায়, মনে হচ্ছে অসংখ্য কাক জাতীয় কোনো পাখি ডাকাডাকি করছে। হুজুর শিখিয়ে দিয়েছিলেন যে এরকম ভাবে কেউ কিন্তু পেছন থেকে ডাকবে, হুমকি দেবে, তখন এই যে হাতে যে লাঠিটা রয়েছে এই লাঠিটা চারদিকে ঘোরাতে থাকবা, ঘোরাতে ঘোরাতেই তুমি চলে আসবা। বাড়িতে তো হুজুর ছিলেনই। তখন এই কথাটা মনে এসে যায় আব্দুল মান্নান ভাইয়ের। উনি হাতে থাকা লাঠিটা চতুর্দিকে ঘোরাতে থাকেন এবং শেকড় নিয়ে আগাতে থাকেন। ওনার কাছে মনে হচ্ছিল ওই লাঠির সাথে মাঝে মাঝে কোনো কিছু বেঁধে যাচ্ছিল। চারদিকে ঘোরাতে ঘোরাতে শক্ত জাতীয় কোনো জিনিস যদি লাঠির সাথে বেঁধে যায় এরকম অনুভূত হয়, ওনার কাছে ওরকম অনুভূত হচ্ছিল। উনি চারদিকে তাকিয়েও দেখতে পাচ্ছিলেন যে ছোট ছোট পাখি জাতীয় কোনো প্রাণী মরে মরে ওই লাঠির আঘাতে মরে মরে পাশে পড়ে যাচ্ছে। আর চারদিক থেকে ভয়ঙ্কর ধরনের শব্দ উনি শুনতে পাচ্ছিলেন। যেহেতু বটগাছটার কাছাকাছি ওনার বাড়ি ছিল, উনি খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে চলে আসেন। হুজুর তো বাড়িতেই ছিল। এরপর হুজুর ওই শেকড়টা নেন, শেকড়টা নিয়ে অর্ধেকটা কাটেন, ওই শেকড়ের একটা জায়গা থেকে অর্ধেকটা কাটেন। অর্ধেকটা হুজুর নিজের কাছে রাখেন, বাকি অর্ধেকটা মান্নান ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে আবার ওই বৃত্ত করে, দুইটা বৃত্ত করেছেন, ডানে একটা বাঁয়ে একটা, আর উনি নিজে একটাই বসেছেন, মোট 3টা বৃত্ত আর কি। এরপর একটা বৃত্তের মধ্যে ওই আব্দুল মান্নান ভাইকে বসিয়ে দিয়েছেন। বসানোর পর ওনার উপর রুকিয়া শুরু করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই, মনে হয় যে কয়েক মিনিটও যায় নাই, এই আব্দুল মান্নান ভাইয়ের শরীরে ওই জিনটা হাজির হয়েছে। ওই জিনটা হাজির হয়ে বলছে যে, এই হুজুর, আমার নাম জানিস? আমার নাম হলো লাল। অত্র এলাকায় যত জিন আছে সবাই আমাকে লাল জিন নামেই চেনে। আমার সদস্যদের তুই হত্যা করিয়েছিস এই মান্নানকে দিয়ে, এখন থাম। তখন হুজুর বলেন যে, আমি তো থামার জন্যই কাজ শুরু করেছিলাম রে, তোরা তো থামতে চাস নাই, বাধ্য হয়ে আমাকে কাজটা করতে হয়েছে। আব্দুল্লাহকে দিয়ে দে, ছেড়ে দিব। তখন ওই জিন বলে, এতগুলো জিনকে হত্যা করলি, এখন আবার এত সহজেই দিয়ে দেব? তা তো হতে পারে না, দেব না, ওকে মেরে ফেলবো। যখন এটা বলেছে তখন ওই হুজুর কি করেছেন, ওনার হাতে থাকা বটের শেকড়ের একটা অংশ দিয়ে মান্নান ভাইয়ের শরীরে আঘাত করেছেন। যখনই না আঘাত করেছেন তখনই ওই জিনটা প্রচন্ড শব্দে আর্তনাদ করে উঠেছে, এমন আর্তনাদ করে উঠেছে যে উপস্থিত সকলেই ভয় পেয়েছেন, কারণ বাড়ির অনেকেই তো তখন চারদিকে ছিলেন। ভয়ে সকলের প্রাণ ওষ্ঠাগত এমন একটা অবস্থা। ওই জিনটা মান্নান ভাইয়ের শরীর ভিতর থেকে বলে ওঠে, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, তবে যেহেতু আমাদের এতগুলো সদস্য মারা গেছে, আমাদেরকে কিছু দিতেই হবে, তা না হলে আমরা ছাড়তে পারবো না। তখন হুজুর বলে, আচ্ছা বল কি চাস? তখন ওই জিন বলে, আগে যেটা চেয়েছিলাম সেটাই, 3টা মুরগি আর 7 কেজি মিষ্টি ওই বট গাছের নিচে রেখে আসতে বলবি, আর এই যে শিকড় কাটা আছে এই শিকড়ের অংশটাও রেখে আসতে বলবি, এটা তোদের হাতে রাখা যাবে না। তখন জিন বলে, আচ্ছা ঠিক আছে, শিকড় দিয়ে আমাদের আর কোনো কাজ নাই, আব্দুল্লাহকে ফেরত পেলেই হলো। তখন ওই জিনটা এই কথা বলার পরেই এই মান্নান ভাইয়ের শরীর ছেড়ে চলে যায়। যেহেতু বিষয়টা খুব জরুরি ছিল, এদিকে আব্দুল্লাহ ভাইয়ের প্রাণও কিন্তু সংকটাপন্ন ছিল। এই সংকটাপন্ন অবস্থাতে আসলে দেরি করা যায় না। যখন এই মান্নান ভাইয়ের শরীর ছেড়ে চলে যায় ওই জিনটা, কিছু সময় পর মান্নান ভাই একটু ধাতস্থ হন। এরপর মান্নান ভাইকে বলে দেয়া হয়, তখন অবশ্য হুজুরও সাথে গিয়েছিলেন, ওই জিন বলে দিয়েছিল যে এই শিকড় যখন রাখতে যাবে, ঠিক যেখানে মোমবাতি ধরিয়েছিল ওখানেই যেতে হবে। যাওয়ার পর শিকড়টা যখন রাখবে তখনই তারা দেখতে পাবে যে এই আব্দুল্লাহ ভাই একটা পাশে রয়েছেন। সত্যি তাই, হুজুর সাথে গিয়েছিলেন, অন্য কোনো লোক যায় নাই। যখন ওই শিকড়টা জায়গা মতো রাখা হয় এবং যেখানে মোমবাতি ধরানো হয়েছিল ওইখানে ওনারা অবস্থান করেন, হঠাৎ করে দেখতে পান পাশে হালকা গোঙানির শব্দ।
গঙ্গানির শব্দ শুনে ওনারা তাকিয়েছেন, দেখেন এই আব্দুল্লাহ ভাই পড়ে রয়েছেন। সাথে সাথে ওনাকে দুজন মিলে ধরে কাঁধের উপর ভর করে বাড়িতে নিয়ে আসা হয়। তো ওনাকে ওই রাতের মতো আসলে কোনো প্রশ্ন করা যায় নাই, জ্ঞান ফিরলে ওনাকে কেউ কোনো প্রশ্ন করেন নাই, উনি বিশ্রামে ছিলেন। পরের দিন ওনাকে প্রশ্ন করা হয়েছিল কিভাবে হারিয়ে গেলে। তো উনি বলেন যে উনি ওই দিন তো রাতে ডিউটি ছিল, রাতের বেলা রাত 3টার দিকে ডিউটি করে বিদ্যুৎ চলে যায়। উনি যখন পাওয়ারলুম থেকে বের হয়েছেন ওনার ফ্যাক্টরি থেকে, তখন ওই আম গাছের কাছে এসে ওনার আর কিছু মনে নাই, কোথায় গিয়েছেন কি হয়েছে উনি আর কিছু বলতে পারেন না। এরপর এই অবস্থা। তো যাই হোক, এভাবেই এই ঘটনাটার সমাপ্তি ঘটে। এরপরে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি, ওই শেকড়টাও জায়গা মতো রাখা হয়েছিল। আর এর পরের দিন গিয়ে এই আব্দুল মান্নান ভাই, যিনি আব্দুল্লাহ ভাইয়ের ভাই, উনি নিজেই গিয়ে 3টা মুরগি এবং 7 কেজি মিষ্টি ওই শেকড়ের যেখানে কাটা হয়েছিল শেকড়টা ওইখানে রেখে এসেছিলেন। মুরগিটা ছেড়ে দেওয়ার পরই মুরগিটা বিভিন্ন দিকে দৌড়ে চলে যায়, তাতে কোনো বিষয় না, যে ওখানে দিতে বলা হয়েছিল সেখানে উনি ছেড়ে দিয়ে চলে আসেন, মিষ্টিটাও রেখে চলে আসেন। আল্লাহর রহমতে ওনার পরিবারে আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, এখানে দুটো বিষয় শিক্ষণীয় রয়েছে। সেটা হলো, রাতের বেলা হুটহাট করে কোনো গাছের মাথায়, গাছের গোড়ায় কোনো কারণ ছাড়া লাইটের আলো ফেলা ঠিক নয়। এটা আমিও ছোটবেলায় বিভিন্ন ময়মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে হুটহাট করে রাতের বেলা গাছে আলো ফেলা যাবে না। এখানে কিন্তু এই ঘটনাই ঘটেছিল। এই ঘটনার মানে আমরা এখন যে ঘটনাটা শুনলাম, এই ঘটনার মূল যে বিষয়টা, আব্দুল্লাহ ভাইয়ের অপরাধটা কি ছিল? সে গাছে আলো ফেলেছিল, একবার না কয়েকবার, এটাই ছিল তার অপরাধ।